গল্প, সম্পর্কের রসায়ন। সবে 2 মাস হলো তরি এই বাড়িতে এসেছে। বাইরে তখন সবে হেমন্তের হালকা শীতের আগমন, আর তরির ভেতরে চলছিল এক নতুন জীবন আর পুরনো অভ্যাসের দ্বন্দ্ব। বিয়েটা পুরোপুরি পারিবারিক, সেখানে প্রেম বা রোমান্সের কোনো সুযোগ ছিল না। বাবার অফিসের পুরনো বন্ধু কাকা শ্বশুরের সূত্রেই এই সম্বন্ধ এসেছিল। প্রথম দেখায় সুশোভন মিত্রকে দেখে তরি বুঝেছিল মানুষটি অত্যন্ত বিনয়ী এবং বুদ্ধিদীপ্ত। কিন্তু সেখানে কোনো প্রেমের ঝলক ছিল না, ছিল কেবল এক নিপাট ভদ্রলোক ও অধ্যাপকসুলভ গাম্ভীর্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থেকেই তরির সময় কাটছিল চাকরির পরীক্ষার প্রস্তুতির বইয়ে ডুবে। তার মাস্টার্স সবে শেষ হয়েছে বাংলা সাহিত্য থেকে। অন্যদিকে সুশোভন, কলেজের কেমিস্ট্রির অধ্যাপক, তার নিজস্ব এক জগৎ নিয়ে ব্যস্ত, লেকচার, ল্যাবরেটরি আর গবেষণাপত্র। তার মনোযোগের সিংহভাগই চলে যেত অণু আর পরমাণুর জটিল বাঁধনে। প্রথম মাস্টার দুজনের মধ্যে কেটেছিল এক মৃদু, প্রায় অদৃশ্য নীরবতায়। সকালে সুশোভন কলেজ যেত, ফিরত সন্ধ্যায়। কথা হতো কেবল দরকারি, চা খাবে? দরকার হলে ফোন করো। এর বেশি কিছু নয়। তরি ভেতরে ভেতরে কিছুটা গুটিয়ে থাকত, এই নিস্তব্ধতা তাকে ভাবাত। বাইরের জগতের সঙ্গে তার সংযোগ কমে যাওয়ায় সে নিজের নতুন পরিবারে ঠিক কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে সে দ্বিধায় ছিল। কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় শক্তি ছিল এর অন্য দুজন সদস্য, তরির শ্বশুরমশাই, বাপি, এবং শাশুড়িমাই, মা। তারা দুজন ছিলেন যেন এক অপরূপ ভালোবাসার চিত্রকল্প। বাপি, সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, সবসময়ই মাকে চোখে হারাতেন। প্রায় প্রতিদিনই তরি দেখত বাপি মা দুজনে মিলে রান্নাঘরে ঢুকেছেন। মা হয়তো আলুর দম বানাচ্ছেন, আর বাপি গল্প করতে করতে ধনেপাতা কুচিয়ে দিচ্ছেন। এই দৃশ্য তরির কাছে ছিল এক অচেনা মাধুর্য। সে ভাবত, সম্পর্কগুলো এত সহজ আর সাবলীল হতে পারে। একদিন বিকেলে মা তরিকে ডেকে নিজের কাছে বসিয়েছিলেন। কি রে, মন খারাপ? নতুন জায়গায় কেমন লাগছে? মা হাসি মুখে জিজ্ঞেস করেছিলেন। খুব ভালো, মা। আসলে এই বাড়ির উষ্ণতাটা আমার কল্পনার থেকেও বেশি, তরি স্বীকার করেছিল। তবু তো একটু একা লাগতেই পারে, তাই না? সুশোভন তো সারাদিন বই আর ছাত্র নিয়ে ব্যস্ত। দেখো তরি, আমি তোমায় একটা কথা বলি। তোমার বাবা, বাপি, খুব রোমান্টিক মানুষ ছিল, এখনো আছে। কিন্তু আমাদের ছেলেটা বাবার ধাঁচ একদম পায়নি। ও একদম সাদামাটা। তবে মনটা খুব ভালো। জানিস, তোকে কিন্তু ওর বরফ গলাতে হবে। বরফ গলানোর জন্য আমার একটা টিপস আছে, ভোজন রসিক। মা চোখ টিপে এসেছিলেন। তরি জিজ্ঞেস করেছিল, ভোজন রসিক? হ্যাঁ। সুশোভন আর তোমার বাপি, দুজনেই পেট্রোগা। বউয়ের হাতের দারুণ দারুণ রান্না করে খেলে এদের মন গলে যায়। তোমার বাবা আমাকে সবসময়ই বলতেন, তোমার হাতের সেই মটর পনিরটা আমার মন জয় করেছিল। তাই তোমাকে হয়তো আমার মতো করে রান্না শিখে নিতে হবে, মা। আপাতত তুমি আমার কাছে দেখে দেখে শিখো। সারা জীবন তো পড়েই আছে। মা আদর করে তরির হাত ধরেছিলেন। এরপর মা আরও এক ধাপ এগিয়ে বলেন, আর শোন, আরও একটা টিপস। ছেলে মানুষ হলো দৃষ্টির পূজারী। বাসায় সবসময় পরিপাটি সেজেগুজে থাকবে। ও আসার আগে আগে একটু চুল খোলা রাখবে। খোপায় নয়, খোলা চুলেই মেয়েদের বেশি সুন্দর লাগে। একটা সামান্য প্রচেষ্টা, কিন্তু কাজে দেবে। মা রহস্যময়ী হাসি হাসলেন। মায়ের এই ফ্রেন্ডলি স্বভাব দেখে তরির চোখে জল প্রায় এসে গিয়েছিল। সে মনে মনে বলেছিল, সব শাশুড়ি যদি এতটা বন্ধুসুলভ হতো। আজ ছিল বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। সকালে সুশোভন কলেজে যাওয়ার সময় পর্যন্ত সবটা স্বাভাবিক ছিল। সে উইশ করেনি। তরি ধরেই নিয়েছিল, গবেষণার চাপে এইসব ডেটের তার কোনো সাড়া নেই। মনটা সামান্য খারাপ হলেও সে নিজেকে সামলে নেয়। সন্ধ্যায় জলখাবারের জন্য চা আর পাঁপড় ভেজে তরি আর মা ড্রয়িং রুমে বসে টুকটাক গল্প করছিল। ঠিক সেই সময় দরজায় কলিং বেল বাজল। মা দরজা খুলতেই বাপি ঘরে ঢুকলেন। কিন্তু বাপির হাতে একরাশ লাল গোলাপ আর দুটো ছোট প্যাকেট। ঘরের মধ্যে এক মুহূর্তে যেন উৎসবের আলো জ্বলে উঠল। বাপি, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, প্রথমে মাকে কাছে টেনে নিলেন। তোমার জন্য। আর এটা হলো আমাদের বাড়ির নতুন রানীর জন্য, বলে তিনি হাসি মুখে তরির দিকে তাকালেন। তরি দ্রুত উঠে এসে তার জন্য চা তৈরি করতে যাওয়ার সময় বাপি তাকে থামালেন। হাতে পাচ্ছি দাদা লাল গোলাপ এবং একটি প্যাকেট দিলেন। শুভ ভালোবাসা দিবস বৌমা,
বাপি বললেন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে। তরি যেন পুরোথ হয়ে গেল। শ্বশুর শাশুড়িও কখনো ভালোবাসা দিবসে ছেলের বউকে গোলাপ আর গিফট দেয়। এই উষ্ণতা অপ্রত্যাশিত ছিল। মা এগিয়ে এসে বললেন, এতে একটা সুন্দর শাড়ি আছে, তোমার জন্য বাপির পছন্দ। আর শোনো, এখন সুশোভন ফিরলে এই নতুন শাড়িটা পরে একটা গোলাপ ফুল থেকে তুমি দেবে। এর পরের বছরগুলোয় যেন শাড়ি আর গোলাপ সে তোমাকে দিতে পারে। এই শুরুটা তোমাকেই করতে হবে, বুঝেছ? তরির চোখে জল চলে এলো। সে শুধু মাথা নেড়ে সায় দিল। এই পরিবার যে তাকে এভাবে ভালোবেসে আপন করে নেবে তা সে কল্পনাও করেনি। এই ভালোবাসা আর যত্ন তার মনে সব দ্বিধা নিমেষে মুছে দিল। রাতে সুশোভন যখন বাড়ি ফিরল, তরি তখন বাপিমার দেওয়া লাল শাড়ি পরে চুল খোলা রেখে দাঁড়িয়ে, হাতে একটা লাল গোলাপ। সুশোভন তাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখে স্পষ্ট বিস্ময়। তরি আলতো হেসে সুশোভনের হাতে গোলাপটি ধরিয়ে দিয়ে বলল, শুভ ভালোবাসা দিবস, সুশোভন। সুশোভন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ নামিয়ে আনা কঠিন স্বভাব আর যেন সামান্য হলেও বিচলিত। সে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারল না। গোলাপটা হাতে নিয়ে শুধু মুচকি হাসল। সেই হাসি ছিল চাপা, লাজুক, তবে তরির কাছে তা ছিল এক নীরব স্বীকারোক্তি। এই দিনটা তরির জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝল, ভালোবাসার প্রকাশ হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু এই পরিবারে ভালোবাসার কোনো কমতি নেই। ভ্যালেন্টাইন্স ডে সেই অপ্রত্যাশিত উষ্ণ অভ্যর্থনার পর তরির মন থেকে সব দ্বিধা যেন কেটে গিয়েছিল। সুশোভনের দেওয়া সেই চাপা হাসিটা তার মনে এক নতুন সাহস জুগিয়েছিল। সে বুঝতে পেরেছিল, ভালোবাসার শুরুটা হয়তো সুশোভনের দিক থেকে হবে না, কিন্তু যদি তরি নিজে চেষ্টা করে, তবে সে সুশোভনের নীরব হৃদয়ে ভালোবাসার রং ভরে দিতে পারবে। পরের দিন সকালে তরি তার চাকরির বই একপাশে সরিয়ে রাখল। শাশুড়ি মায়ের টিপস তার মনে তখন ঘুরপাক খাচ্ছে, ভোজন রসিক। এই মন্ত্রকে সফল করতেই হবে। দুপুরের খাবারের পর মা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তরি নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করল। রান্নাঘরটা তার কাছে এক নতুন ল্যাবরেটরি, যেখানে সে রসায়নের অধ্যাপক সুশোভনের মন জয়ের জন্য নতুন এক ধরনের রসায়ন তৈরি করতে চলেছে। বাপি তখন চায়ের কাপ হাতে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তরি রান্নাঘরের দিকে যেতেই তিনি হাসি মুখে বললেন, কি বৌমা, মারও কাছে রান্না শেখার পর্ব শুরু হলো নাকি? আমাদের সুশোভন কিন্তু ঝাল টক মিষ্টির রসায়নটা ভালো বোঝে। তরি হেসে বলল, আজকে তো শুধু প্রস্তুতি নিচ্ছি বাপি। মার কাছে শুনেছি সুশোভন নাকি ঝুরি আলু ভাজা খুব ভালোবাসে। কালকেই সেটা বানানোর চেষ্টা করব। বাপি খবরের কাগজ নামিয়ে রেখে উৎসাহের সঙ্গে বললেন, আহা, ঝুরি আলু ভাজা, একদম ঠিক ধরেছ। এটা সুশোভনের দুর্বলতা। তবে মারও হাতের মতো মুচমুচে না হলে কিন্তু সে মুখ ফুটে কিছু বলবে না, কেবল চুপ করে থাকবে। এটাই ওর রাগের ভাষা। তরি মনে মনে প্রতিজ্ঞা করল, যেমন করেই হোক ঝুরি আলু ভাজা তাকে নিখুঁত করতে হবে। পরের দিন তরি মাকে সাথে নিয়ে ঝুরি আলু ভাজার রেসিপি শুরু করল। মা বললেন, আসলে রান্না একটা শিল্প, মন দিয়ে করলে সব ঠিক হয়ে যায়। আর ঝুরি আলু ভাজার রসায়ন হলো, তেল যেন খুব গরম হয়, আর আলুগুলো একদম ঝুরি ঝুরি করে কাটা। তরি আলুর ঝুড়িগুলো কাটতে গিয়ে দেখল, কাজটা মোটেও সহজ নয়। তার আঙুল প্রায় কেটে যাচ্ছিল, কিন্তু সে দমে গেল না। শাশুড়ি মায়ের অভিজ্ঞ হাতের ছোঁয়া আলুগুলো ধীরে ধীরে সুশোভনের পছন্দের আকারের হতে শুরু করল। মা মৃদু হেসে বললেন, সারা জীবন শুধু বইয়ের চাকরির পড়াপড়ি আছো, এখন তোমার জীবনে এই ধরনের শিক্ষাও খুব জরুরি মা। বিকেলের দিকে অবশেষে তরির হাতে বানানো ঝুরি আলু ভাজা প্রস্তুত হলো। দেখতে অনেকটা ভালো হলেও মায়ের হাতের মতো সোনালি মুচমুচে হয়নি, সামান্য নরম থেকে গিয়েছিল। তরির মনে সামান্য ভয় আর উত্তেজনা। সন্ধ্যায় সুশোভন কলেজ থেকে ফিরল। রোজকার মতো সে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসতে যাচ্ছিল, ঠিক তখন তরি এক থালা পাঁপড় ভাজা আর নতুন তৈরি ঝুরি আলু ভাজা নিয়ে তার সামনে গেল। সাথে দিল কড়া করে বানানো এক কাপ চা। তোমার জন্য বানিয়েছি সুশোভন, তরি ধীরে বলল। সুশোভন তার দিকে তাকাল। তার চোখে কোনো বিশেষ প্রতিক্রিয়া ছিল না। সে শুধু বলল, ও ধন্যবাদ। তারপর সুশোভন চায়ের কাপটা হাতে নিল এবং আলুর প্লেট থেকে একটা ঝুড়ি নিয়ে মুখে দিল। তরি তার মুখের দিকে তাকিয়ে রইল, অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা প্রশংসার জন্য।
কিন্তু সুশোভন ধীরে ধীরে আলুটা খেল, তারপর আরেকটা নিল। কোনো মন্তব্য করল না। তার গম্ভীর মুখে কেবল পড়াশোনার ক্লান্তি। একটু পর সুশোভন বলল, চাটা দারুণ হয়েছে। তুমি এখন বসো, আমার একটা জরুরি মেইল চেক করতে হবে। এই নিরুত্তাপ প্রতিক্রিয়া তরীর মনে অভিমানের জন্ম দিল। সে মনে মনে ভাবল, এই লোকটার মন কি কোনোভাবেই জয় করা সম্ভব নয়। সে এত কষ্ট করে প্রথমবার রান্না করলো, আর তার কোনো প্রশংসায় নেই। সে নীরবে প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে গেল। রাতে খাবার টেবিলে নীরবতা আরো ঘন হলো। তরি সুশোভনের প্লেটে অন্য সব খাবারের সাথে সেই ঝুরি আলু ভেজা দিল। সুশোভন অল্প একটু খেল। বাপি অবশ্য সব আলু ভেজা শেষ করে খুব প্রশংসা করলেন, দারুণ হয়েছে বৌমা। একদম মায়ের মতো, তবে একটু কম মুচমুচে। রাতে শোবার ঘরেও সুশোভন ছিল নীরব। তরি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার রাগ আর অভিমান তখন চরমে। কিছুক্ষণ পর সুশোভন তার ল্যাপটপ বন্ধ করে আলো নিভিয়ে দিল। তরি অন্যদিকে মুখ করে শুয়েছিল। আস্তে করে সুশোভন তরির দিকে ঘুরে এলো। নরম গলায় জিজ্ঞেস করল, তরি, কি হয়েছে? তরি জবাব দিল না। সুশোভন একটু চুপ থেকে বলল, আলু ভাজাটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই না? মারও হাতের মতো মুচমুচে হয়নি। তরি দ্রুত উঠে বসে বলল, হ্যাঁ, হয়নি। আর এই জন্যই আপনি কোনো প্রশংসা করলেন না? এত কষ্ট করে প্রথমবার আপনার জন্য কিছু বানালাম, আর আপনার কোনো অনুভূতিই নেই। সুশোভন মৃদু হেসে বলল, আমি জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমি মিথ্যা প্রশংসা করতে পারি না। কেমিস্ট্রির ছাত্র তো, তাই সামান্যতম ত্রুটিও চোখে পড়ে যায়। এক মুহূর্ত থেমে সে তরির হাত ধরল। তবে তোমার চেষ্টাটা আমার খুব ভালো লেগেছে। আসলে, এই প্রথম আমি দেখলাম তুমি আমার জন্য কিছু একটা করেছ। এটা আমার কাছে ঝুরি আলু ভাজার থেকেও বেশি মূল্যবান। সুশোভনের এই শেষ কথাগুলো তরির অভিমান নিমিষেই দূর করে দিল। সে বুঝল, সুশোভন হয়তো রোমান্টিক নন, কিন্তু তার অনুভূতিগুলো খুব স্পষ্ট এবং আন্তরিক। ঝুরি আলু ভাজা নিখুঁত হয়নি ঠিকই, কিন্তু তাদের সম্পর্কের রসায়নটা সবে তৈরি হতে শুরু করেছে। পরের দিন সকালে মা হাসতে হাসতে তরিকে বললেন, শুনেছি তোমার আলু ভাজা হিট করেনি। চিন্তা নেই, এটা তো সবে শুরু। মারও কাছে আরও অনেক টিপস আছে। এবার আমরা এমন কিছু বানাবো যা সুশোভনকে কথা বলতে বাধ্য করবে। ঝুরি আলু ভাজা নিয়ে সেই মৃদু ভুল বোঝাবুঝির পর থেকে তরি ও সুশোভনের মধ্যে সম্পর্কটা যেন আরও এক ধাপ ঘনিষ্ঠ হয়েছে। এখন আর তাদের মধ্যে সেই প্রাথমিক জোরটা নেই, তবে দূরত্ব আছে, তা মূলত তাদের নিজস্ব জগতের। সকালটা তরির কাটে চাকরির বই নিয়ে। কিন্তু এখন সে আর রান্নাঘরের উষ্ণতা থেকে নিজেকে দূরে রাখে না। শাশুড়ি মায়ের কাছে সে এখন রান্নাঘরের ছাদেই। সুশোভনের পছন্দের কয়েকটি পদ শেখা তার নতুন রুটিন। সেদিন ছিল শনিবার। সুশোভনের কলেজ বন্ধ। দুপুরের খাবারের পর দুজনেই পড়ার টেবিলে বসেছিল। সুশোভন তার নতুন একটি গবেষণা প্রবন্ধের প্রুফ দেখছে। পাশে তরি গভীর মনোযোগ দিয়ে দেখছে প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস। টেবিলের ওপর দুজনের বইপত্র যেন দুটি ভিন্ন গ্রহের প্রতীক। একদিকে কেমিস্ট্রির ঘনত্বের সমীকরণ, পরমাণুর বন্ধন এবং জটিল গ্রাফ। অন্যদিকে মাইকেল মধুসূদন দত্তের আবেগ, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আর জীবনানন্দের নক্ষত্র কাব্য। সুশোভন হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে তার প্রবন্ধের দিকে তাকিয়ে বলল, এই সব জটিল সমীকরণ আর অণুপরমাণুর বন্ধন একটা মানুষের জীবন থেকে অনেক সময় কেড়ে নেয়। তরি মুখ না তুলেই জবাব দিল, অন্তত সমীকরণগুলোর একটি নির্দিষ্ট পরিণতি আছে, সুশোভন। আমাদের সাহিত্য বা জীবনে সেই পরিণতিটা সবসময় এত নির্দিষ্ট নয়, তাই সেটা আরো কঠিন। সুশোভন কৌতুকপূর্ণ চোখে তরির দিকে তাকালো, সাহিত্য কঠিন? তোমরা তো কেবল আবেগ, কল্পনা আর রূপকের মধ্যে ডুবে থাকো। সেখানে কোনো লজিক নেই। আমি জানি, জল মানে H2O। এটাই বিজ্ঞান। তোমরা কি বলো? জীবন, মৃত্যু, প্রেম, প্রকৃতি, এসবের আবার নির্দিষ্ট সংজ্ঞা হয় নাকি? তরি এবার হাসি মুখে বই বন্ধ করল, এই জন্যই তো আপনি কেমিস্ট্রির অধ্যাপক, সুশোভন। আর আমি সাহিত্যের ছাত্রী। আপনি সব দেখেন ল্যাবরেটরি চোখে। H2O হলো জলের গঠন, তার সংজ্ঞা নয়। জল হলো তৃষ্ণা মেটানোর আনন্দ, নদীর স্রোত, বৃষ্টি ভেজা প্রেমিকের বিরহ। বিজ্ঞান হলো দেহের ভিত্তি,
আর সাহিত্য হলো সেই দেহের প্রাণ। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। সুশোভন মৃদু হাসল। তরির এই ধারালো যুক্তি এবং তার বাচনভঙ্গি তার বেশ পছন্দ হলো। দারুণ বলেছ। তাহলে বলতে চাও আমি শুধু একটা চলন্ত বডি? তা নয়, তরি হেসে বলল, তবে আপনার জীবনটা একটু বেশিই প্র্যাকটিক্যাল। আবেগের রসায়নে আপনার নম্বরটা হয়তো কম। সেটা ঠিক। আমার গবেষণায় কোনো আবেগ ঢোকালে বিপদ, সুশোভন স্বীকার করল। তবে আমি বুঝতে পারি কেন তোমার কাছে সাহিত্য এত গুরুত্বপূর্ণ। তাদের এই হালকা তর্কের মাঝেই ঘরে প্রবেশ করলেন মা ও বাপি। তারা দুজনের কথোপকথন দূর থেকে উপভোগ করছিলেন। বাপি বললেন, কি রে বৌমা, অধ্যাপক মশাইকে আজ বেশ প্যাচে ফেলেছ দেখছি। আমাদের তরির মতো একজন সাহিত্যের ছাত্রীই পারে একটা কেমিস্ট্রির অধ্যাপকের জীবনে আবেগ আর ভালোবাসার অনুঘটক যোগ করতে। মা যোগ করলেন, শোনো সুশোভন, তোমার জীবনে ল্যাবরেটরি আর কলেজ ছাড়া আর কিছু নেই। তোমার বাবা আর আমি কি কারণে একটা মিষ্টি বৌমা এনেছি? কেবল বই পড়ার জন্য? তোদের দুজনকে এখন কাছাকাছি আসার জন্য নতুন অনুঘটক দরকার। মা বাপি মিলে তাদের প্ল্যান ফাঁস করলেন। তারা দুজনের জন্য কাছাকাছি একটি ঐতিহাসিক স্থান, যার নাম শান্তিনিকেতন, সেখানে একদিনের সফরের টিকিট কেটে এনেছেন। শান্তিনিকেতন, যা সুশোভনের লজিক্যাল জগতের সম্পূর্ণ বিপরীত, তরির সাহিত্য আর প্রকৃতির প্রেমকে জাগিয়ে তোলার জন্য সেরা জায়গা। যাওয়া একদম বাধ্যতামূলক। কোনো অজুহাত চলবে না। তোমরা দুজন একসাথে যাও, নিজেরা সময় কাটাও। তোমাদের মধ্যে সখ্যতা তৈরি হোক, কেবল দাম্পত্য নয়, বাপি আদেশ দিলেন। সুশোভন প্রথমে ইতস্তত করল। তার কলেজের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। বাবা, আমার কালকে একটি জরুরি মিটিং আছে। কিন্তু মা তাকে থামিয়ে দিলেন। মিটিং কিসের? জীবনটা কি কেবল মিটিংয়ের ল্যাব? এই মিটিং বাতিল করো। আমি তোমার প্রিন্সিপালকে ফোন করে দেব, বলবো জরুরি পারিবারিক কাজ। তোমার বৌমাকে সময় দেওয়া তোমার প্রথম কাজ হওয়া উচিত, সুশোভন। বাবা মায়ের এমন জোরাজুরির কাছে সুশোভন হার মানল। সে তরির দিকে তাকালো। তরির চোখ তখন ঝলমল করছে। শান্তিনিকেতন, সাহিত্যের টানে সে অনেকবার যেতে চেয়েছিল। সুশোভন মাথা নেড়ে বলল, ঠিক আছে, যাব। তরি আনন্দে মাকে জড়িয়ে ধরল। সুশোভন দেখল, তরির চোখে মুখে আজ যেন প্রথমবার তার জন্য এক গভীর আগ্রহের ছোঁয়া। এই সফরটা হয়তো তাদের সম্পর্কের রসায়নটাকে নতুন দিকে নিয়ে যাবে। সে বুঝতে পারল, তার স্ত্রী তার কাছ থেকে নিছক সময় নয়, বরং আবেগিক সংযোগ চাইছে। রাতের বেলা সুশোভন তার ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তরি তার কাছে এসে জিজ্ঞাসা করল, আমি কি কাল খোলা চুল রাখবো, সুশোভন? সুশোভন মৃদু হেসে বলল, খোলা চুল তোমার সুন্দর লাগে। তবে তুমি যেমন আছো, তেমনটাই আমার বেশি পছন্দ। এই সামান্য কথাটুকু তরির কাছে ছিল কোনো মহাকাব্যের পংক্তি চেয়ে কম নয়। কালকে তাদের প্রথম একান্তে সফর। তরি মনে মনে প্রস্তুতি নিল, এই সফরে সে কেবল সুশোভনের স্ত্রী হয়ে নয়, একজন বন্ধু হয়ে তার জগৎটা বুঝতে চাইবে। প্রথম একান্তে সফর। মা বাপির জোর করা প্ল্যান মতোই পরদিন সকালে সুশোভন আর তরি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হল। সুশোভন এখনো কিছুটা নিষ্পৃহ। সে ট্রেনের জানালায় চোখ রেখেছিল, যদিও তার মন সম্ভবত তখনও ল্যাবরেটরির কোনো জটিল সমীকরণের মধ্যেই ডুবেছিল। তরি জানত, এই ভ্রমণের সাফল্য পুরোপুরি নির্ভর করছে তার নিজের ওপর। ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার পর দুজনের মধ্যে শুরু হলো প্রাথমিক নীরবতা। তরি তার ব্যাগের ভেতর থেকে একটি বই বের করল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলী। সুশোভন তা দেখল। কিছুক্ষণ পর তরি নীরবতা ভাঙল। আপনার কাছে এই ভ্রমণ কেমন লাগছে, সুশোভন? একটি দিনের জন্য হলেও কাজের বাইরে। সুশোভন ল্যাপটপ ব্যাগ থেকে মুখ না তুলেই বলল, ঠিক আছে। বাবারা চেয়েছিলেন, তাই এলাম। তবে আমার একটা জরুরি প্রবন্ধের কাজ বাকি, ভাবছি ট্রেনের এই সময়টা কাজে লাগাবো। তরির মনে সামান্য আঘাত লাগল। সে হাসি মুখে বলল, কেমিস্ট্রির অধ্যাপক হয়ে আপনার এই লজিক্যাল চিন্তাভাবনা আমার জানা ছিল। তবুও, আপনি ল্যাপটপ বন্ধ না করলে আমি একটু জোরে কবিতা পড়তে পারি। আপনাকে হয়তো H2O এর বাইরে জীবনের অন্য রসায়ন শেখাতে পারি। তরির এই কৌতুকপূর্ণ চ্যালেঞ্জে সুশোভন চমকে তাকাল।
সে দেখল তরির চোখে এক দুষ্টুমি ভরা হাসি। সুশোভন মৃদু হেসে হার মানল। সে ল্যাপটপ ব্যাগে ভরে রেখে বলল, ঠিক আছে, আপনার কবিতা দিয়েই শুরু হোক। তবে আমি ঘুমিয়ে পড়লে সেটাকে কিন্তু অনাগ্রহ ভাববেন না, কেবল ক্লান্তির লক্ষণ। তরি ছিন্নপত্রাবলী থেকে পড়া শুরু করল। সে এমন কিছু অংশ বেছে নিল যেখানে প্রকৃতি এবং মানব সম্পর্কের গভীর আবেগ মিশে আছে। তরির বাচনভঙ্গি ছিল মুগ্ধ করার মতো। সুশোভন প্রথমে মনোযোগ দিতে না চাইলেও ধীরে ধীরে সে তরির কথায় আকৃষ্ট হল। তার কাছে এই আবেগগুলো ছিল সম্পূর্ণ নতুন, তার ল্যাবরেটরির শুষ্ক পরিবেশের থেকে বহু দূরের। বোলপুর স্টেশনে নেমে তারা একটি রিক্সা ভাড়া করল। রিক্সা চলতে শুরু করল শান্তিনিকেতনের লাল মাটির পথ ধরে। চারদিকে শাল আর আমলকির সবুজ ছায়া, যা পরিবেশকে দিয়েছিল এক স্নিগ্ধতা। তারা প্রথমে গেল রবীন্দ্র ভবন মিউজিয়াম, উত্তরায়ণ চত্বর। রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি এবং চিঠিপত্র দেখে তরি আবেগাপ্লুত হয়ে পড়ল। সুশোভন প্রতিটি জিনিসের দিকে মনোযোগ দিয়ে দেখল, যেন সে কবির জীবনকে ব্যবচ্ছেদের মাধ্যমে বুঝতে চাইছে। রবীন্দ্র ভবনের বাইরে একটি প্রাচীন গাছের নিচে বসেছিল দুজন। সুশোভন বলল, আমি এই প্রথম অনুভব করলাম একজন মানুষ তার জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত, প্রতিটি চিন্তা কিভাবে শিল্পের মাধ্যমে ধরে রাখতে পারে। আমার কাছে জীবনের প্রতিটি ঘটনা কেবল ডেটা, যার একটা ব্যবহারিক কারণ আছে। তরি বলল, আর সাহিত্যের কাছে জীবনের প্রতিটি ঘটনাই অভিজ্ঞতা, যার একটা আবেগিক মূল্য আছে। আমি জানি আপনার মতো মানুষের জীবনে খুব কম ঝুঁকি নেন, কারণ আপনি নিশ্চয়তা খোঁজেন। কিন্তু আবেগ, সুশোভন, আবেগের কোনো নিশ্চয়তা নেই। এটি আনপ্রেডিক্টেবল কিন্তু সুন্দর। সুশোভন হাসল, আমি আমার ল্যাবরেটরিতে সব বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তোমার মতো একজন মানুষকে আমার জীবনে পেয়েছি যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এটা একটা নতুন চ্যালেঞ্জ। এরপর তারা গেল ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেখানে ধ্যান করতেন। শান্ত পরিবেশে সুশোভন কিছুক্ষণ নীরব রইল। তরি বুঝতে পারছিল সুশোভন তার অধ্যাপকের খোলস থেকে বেরিয়ে আসছে, চেষ্টা করছে এক সাধারণ মানুষ হওয়ার। দুপুরের খাবারের পর তারা গ্রামের পথে কিছুটা হাঁটতে গেল। সেই সময় সুশোভন নিজে থেকে তাদের বিয়ে নিয়ে কথা শুরু করল। আমাদের বিয়েটা হয়েছে পুরোপুরি পারিবারিক পছন্দে। আমি জানি তোমাকে হয়তো কোনো রোমান্টিক প্রেমের গল্প বলার মতো কিছু নেই আমার, কিন্তু আমি তোমার যত্ন নিতে চাই তরি। আমি হয়তো সহজে অনুভূতি প্রকাশ করতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি তুমি এই পরিবারে আমাদের জন্য কতটা আনন্দ আর উষ্ণতা এনেছ। এই প্রথম সুশোভন তার মনের কথা এমন অকপটে বলল। তরির চোখ ভিজে এলো। সে সুশোভনের হাতে আলতো করে হাত রাখল। আমি জানি সুশোভন, আমাদের সম্পর্কের জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা একে অপরের বন্ধু হতে শুরু করেছি, এটাই যথেষ্ট। সুশোভন তরির দিকে তাকালো। তার হাতে তরির হাতে স্পর্শ। সে প্রথমবারের মতো অনুধাবন করল তার পাশে থাকা এই মেয়েটি শুধু তার স্ত্রী নয়, বরং তার জীবনের সেই অংশ যা তার লজিক্যাল জগৎকে ভারসাম্য দিতে পারে। সন্ধ্যা নামার সময় শান্তিনিকেতনের লাল মাটির ওপর দিয়ে যখন তাদের রিক্সা বোলপুর স্টেশনের দিকে ফিরছিল, তখন দুজনের মধ্যে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা আর প্রথম দিনের মতো অপরিচিত ছিল না। সেটি ছিল বোঝাপড়া এবং নতুন সখ্যতার নীরবতা। ঘরে ফেরার পর বাপি মা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি হলো? তোমাদের দুজনের রসায়নের কি অবস্থা? সুশোভন মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মা, আমাদের রসায়নটা হয়তো একটু জটিল, তবে আমি নিশ্চিত বিক্রিয়া শুরু হয়ে গেছে। তরি সুশোভনের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে তখন ভালোবাসার স্নিগ্ধতা। তার বিশ্বাস হলো এই সম্পর্কটিকে সফল করার জন্য সুশোভনও এবার চেষ্টা করবে। শাড়িতে গোলাপের জাদু। শান্তিনিকেতন থেকে ফেরার পর তরি আর সুশোভনের মধ্যে সম্পর্কটা নতুন একটা বাঁক নিয়েছে। সুশোভন এখন আর তার ল্যাপটপে সারাক্ষণ ডুবে থাকে না, মাঝে মধ্যে তরির পড়াশোনা বা সারাদিনের কাজ নিয়ে ছোটখাটো প্রশ্ন করে। এই সামান্য পরিবর্তনটুকু তরির কাছে মূল্যবান। তাদের সম্পর্কের বরফ বলেছে, এবার তাকে গন্তব্যে পৌঁছানোর পালা। তরির মনে পড়ল শাশুড়ি মায়ের সেই টিপস আর বাপি মার দেওয়া ভ্যালেন্টাইন্স ডে এর উপহারের কথা, লাল শাড়ি এবং গোলাপ। সফরের মাধ্যমে সুশোভনের মনের দুয়ার সামান্য খুলেছে,
এবার সেই দরজা দিয়ে ভালোবাসার প্রবেশ করাতে হবে। পরের দিন সন্ধ্যায় তরি তার চাকরির প্রস্তুতি একপাশে সরিয়ে রেখে নিজেকে প্রস্তুত করল। আলমারি খুলে সে বাপি মার দেওয়া লাল বেনারসি শাড়িটা বের করল। শাড়িটা হাতে নিয়ে তার চোখ ভিজে এলো। শাশুড়ি মায়ের টিপস কেবল বাইরের সাজ নয়, এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ শেখানোর একটি উপায়। নতুন শাড়িটা পরে তরি যত্ন করে সাজাল। হালকা কাজলের টান, সিঁথিতে সিঁদুর এবং শাশুড়ি মায়ের শেষ টিপস অনুযায়ী চুলগুলো রাখল খোলা। খোলা চুলে তরিকে এক নতুন বধূর মতো দেখাচ্ছিল, যার চোখে ছিল স্বামীর জন্য অপেক্ষা আর ভালোবাসা। সে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। এই সাজ কেবল সুশোভনের জন্য নয়, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জরুরি ছিল। হাতে নিল একটিমাত্র দাদা লাল গোলাপ, যেটা ছিল ভ্যালেন্টাইন্স ডে এর সেই ঐতিহাসিক প্যাকেটের অংশ। রাত তখন ৮টা ছুঁই ছুঁই। সুশোভন কলেজ থেকে ফিরে ড্রয়িং রুমে এলো। সে সাধারণত খুব ক্লান্ত হয়ে ফেরে, কিন্তু আজ দরজায় ঢুকতেই সে স্তম্ভিত হয়ে গেল। তার চোখ তরির ওপর আটকে গেল। সুশোভন তার জীবনে এমন দৃশ্য আগে দেখেনি। লাল শাড়ি, খোলা চুল, তরি যেন এক নতুন নারী। তার এই সাজ কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এক নীরব বার্তা নিয়ে এসেছিল। কি হয়েছে? তুমি আজ এত সেজেছ কেন? সুশোভন অবাক হয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠে অধ্যাপকের গম্ভীরতা নয়, বরং এক ধরনের নরম বিহ্বলতা ছিল। তরি তার কাছে এগিয়ে গেল। গোলাপটি সুশোভনের দিকে বাড়িয়ে দিয়ে হেসে বলল, আজ তো কোনো বিশেষ দিন নয় সুশোভন, কিন্তু এই গোলাপ আর এই শাড়ি দুটোই আপনার বাবা মা দিয়েছিলেন। তারা বলেছিলেন, ভালোবাসার শুরুটা আমাকেই করতে হবে, যাতে পরের বছর আপনি নিজেই আমাকে দিতে শিখতে পারেন। সুশোভন গোলাপটি নিল। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে শুধু নিষ্পলক চোখে তরির দিকে তাকিয়ে রইল। তরির সেই সরল স্বীকারোক্তি তার মনের গাম্ভীর্য ভেঙে দিচ্ছিল। আমি জানি, আপনি হয়তো বাবার মতো রোমান্টিক হতে পারবেন না, তরি আলতো করে সুশোভনের হাত ধরে বলল, কিন্তু আমি আপনার চেষ্টাটা দেখতে চাই। আমি চাই আপনি আপনার কাজের বাইরে আমার জন্য, আমাদের সম্পর্কের জন্য একটু সময় রাখুন। সুশোভন এবার ধীরে ধীরে কথা বলল। তার কণ্ঠস্বর ছিল নরম এবং গভীর। তোমার বাবা মা, তারা সত্যিই অসাধারণ। আমাকে লজ্জায় ফেলে দিয়েছেন। সুশোভন হাসল। আর এই শাড়ি আর গোলাপ, এর মানে আমি বুঝতে পারছি তরি। আমি জানি আমি তোমার থেকে অনেক দূরে ছিলাম। আমি শুধু অণু পরমাণু আর থিওরি নিয়ে ব্যস্ত থাকি। আবেগ ব্যাপারটা আমার কাছে এক ধরনের অনিয়ন্ত্রিত বিক্রিয়া মনে হতো, যা আমি ভয় পেতাম। এক মুহূর্ত থেমে সুশোভন তরির হাত আরো শক্ত করে ধরল। কিন্তু এখন আমি বুঝতে পারছি, এই বিক্রিয়াটা জীবনকে পূর্ণতা দেয়। শান্তিনিকেতনে তুমি যে প্রেমের কথা বলেছ, সেটাই হয়তো আমাদের জীবনে দরকার। সুশোভন আলতো করে তরির খোলা চুলে হাত বুলাল। এই স্পর্শ তাদের দাম্পত্য জীবনের প্রথম মন থেকে দেওয়া স্পর্শ ছিল। তুমি যেমন আছো তেমনটাই যথেষ্ট তরি। আমি শিখতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, পরের ভ্যালেন্টাইন্স ডেতে আমি নিজে থেকে তোমার জন্য কিছু করব। আর আজকের দিনটা, সুশোভন গোলাপটি বুকের কাছে রাখল, আজকের দিনটা আমাদের নতুন সম্পর্কের সূচনা দিবস হিসেবে মনে রাখব। তরি তার চোখে জল ধরে রাখতে পারল না। তার স্বপ্ন সফল হলো। সে শুধু একটি স্বামী পায়নি, বরং একজন অধ্যাপক পেয়েছে যে তার জীবনে ভালোবাসার রসায়ন শিখতে প্রস্তুত। বাপি আর মা দরজার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখছিলেন। মা সন্তুষ্ট হাসি হাসলেন। বাপি আলতো করে মায়ের হাত ধরে বললেন, কি গো, তোমার টিপস কাজে লেগেছে তো? আমার মতো বউ পাগলা হতে সময় লাগবে, তবে ছেলেটা শুরুটা ভালোই করল। তরি সুশোভনকে জড়িয়ে ধরল। সে বুঝল, তার পরিবার কেবল তিনজনের ছিল না, বরং ছিল অফুরন্ত ভালোবাসার এক আধার। এই দিনটি ছিল তাদের নতুন দাম্পত্য জীবনের প্রথম বড় পদক্ষেপ, যা তৈরি হলো শ্বশুর শাশুড়ির ভালোবাসা, তরির প্রচেষ্টা এবং সুশোভনের আন্তরিক স্বীকারোক্তির উপর ভিত্তি করে। ভোজনরসিকের মন জয়। সুশোভনের সেই আন্তরিক স্বীকারোক্তি তরির জীবনে এক নতুন উৎসাহ নিয়ে এসেছিল। এখন তাদের সম্পর্ক কেবল বিয়ে নামক সামাজিক চুক্তিতে আবদ্ধ নয়, বরং তাতে বন্ধুত্বের,
আগ্রহের এবং ভালোবাসার মিশেল শুরু হয়েছে। সুশোভন কিছুটা নিজেকে উন্মোচন করেছে। এবার তরির পালা, শাশুড়ি মায়ের সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগের, যার নাম ভোজন রসিক। তরি তার চাকরির বইয়ে ডুবে থাকার সময় কমিয়ে এবার রান্নাঘরে বেশি মনোযোগ দিল। তার লক্ষ্য ছিল স্পষ্ট, সুশোভনের মন জয় করতে হলে তার রসনার পথ ধরে যেতে হবে। মা, শাশুড়ি মাই সানন্দে এই নতুন ছাত্রীকে দীক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, সুশোভন বাইরে খুব কাঠখোট্টা, কিন্তু সে খাবারের ক্ষেত্রে ভীষণ সরল। তার মন গলানোর জন্য দরকার খাঁটি ঘি আর মনে টান। মা একদিন তরির হাত ধরে শেখালেন কিভাবে ইলিশ মাছ ভাপা বানাতে হয়, যা সুশোভনের অত্যন্ত পছন্দের। রান্না করার সময় মা হাসতে হাসতে বললেন, জানিস তো, তোর বাপি আর সুশোভন দুজনেই ইলিশের গন্ধ শুকলে পাগল হয়ে যায়। ভালো রান্না কেবল পেটের শান্তি নয়, হৃদয়েরও শান্তি। তরি মনোযোগ দিয়ে মশলা বাটা, নারকেল কোড়া আর সর্ষে মেশানোর কৌশল শিখল। ইলিশ মাছ ভাপা তৈরি করার সময় সে প্রতিটা ধাপে নিজের মনোযোগ আর যত্ন ঢেলে দিচ্ছিল। তার মনে হচ্ছিল, সে কেবল রান্না করছে না, সুশোভনের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা মিশিয়ে দিচ্ছে প্রতিটি উপাদানে। পাশাপাশি তরি মনে মনে ঠিক করল, সে সুশোভনের জন্য একটা বিশেষ দিনের আয়োজন করবে। এটা হবে তাদের সম্পর্কের নতুন সূচনা পর্বের একটি ঘরোয়া উদযাপন। এই দিন বাপিমা উপস্থিত থাকবেন না, যাতে সুশোভন এবং তরি একান্তে সময় কাটাতে পারে। পরিকল্পনা অনুযায়ী বাপিমা তার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন, আর তরি প্রস্তুত হলো তার স্পেশাল ডিনারের জন্য। সে ঘরটাকে সুন্দর করে সাজাল। টেবিলে রাখলো হালকা মোমবাতি, যা তাদের ঘরের সাধারণ আলো ছায়াকে আরও রোমান্টিক করে তুলল। রান্নাঘরে তরির তৈরি হলো মুচমুচে ঝুরি আলু ভাজা, যা এবার আর নরম হয়নি। শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা ইলিশ মাছ ভাপা, আর তার নিজের হাতে তৈরি আমদইয়ের মিষ্টি পদ। এই প্রথম তরি নিজেকে একজন গৃহিণী ও শিল্পী হিসেবে অনুভব করল। সুশোভন যখন কলেজ থেকে ফিরল, তখন বাড়ির পরিবেশ সম্পূর্ণ পাল্টানো। হালকা মোমবাতির আলো, বাতাসে ভাপা ইলিশের সুগন্ধ, এই দৃশ্য তার অধ্যাপকের গম্ভীরতাকে নিমেষে দূরে সরিয়ে দিল। সে অবাক হয়ে তরির দিকে তাকালো, যে আজ নতুন করে সেজে তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে। এসব কি তরি? আজ কি কোনো বিশেষ দিন? সুশোভন জিজ্ঞেস করল। তার মুখে ছিল স্পষ্ট আনন্দের ছাপ। তরি লাজুক হেসে বলল, না, কোনো বিশেষ দিন নয়, কেবল আমাদের জন্য একটা বিশেষ মুহূর্ত। ডিনারে সুশোভন প্রথমবার কোনো দ্বিধা না রেখে তরির রান্নার প্রশংসা করল। ঝুরি আলু ভাজা মুখে দিয়েই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এইটা একদম পারফেক্ট হয়েছে। মারও হাতের থেকেও ভালো, সুশোভন বলল। তারপর সে ইলিশ ভাপার দিকে মনোযোগ দিল। তার খাওয়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, সে তৃপ্তি পাচ্ছে। তরি, আমি জানি তুমি এই রান্নার জন্য অনেক কষ্ট করেছ। প্রথমবার যখন আলুর ঝুরি নরম হয়েছিল, তখনও আমি বুঝেছিলাম। কিন্তু আজকেরটা সত্যিই মন ভালো করে দিল, সুশোভন বলল। সুশোভনের মুখ থেকে এমন খোলা প্রশংসা শুনে তরির পরিশ্রম সার্থক মনে হলো। তার চোখে আনন্দ আসলো। সে দেখল, সুশোভন কেবল খাবার খাচ্ছে না, বরং ভালোবাসার এই ভাষাটা সে বুঝতে শুরু করেছে। ডিনারের পর সুশোভন নিজেই টেবিল পরিষ্কার করতে সাহায্য করল। তারপর তারা ড্রয়িং রুমে বসে কফি খেল। সুশোভন তরির হাত ধরে বলল, আমি জানি না কিভাবে রোমান্টিক হতে হয়, কিন্তু আমি বলতে পারি, তোমার হাতের এই রান্না আমার প্রতি তোমার ভালোবাসার প্রমাণ। আমি কৃতজ্ঞ। এই দিন তরি বুঝতে পারল, ভোজন রসিকের মন জয় করা মানে কেবল পেট ভরানো নয়, বরং মনের শুশ্রূষা করা। সুশোভন নীরবে ভালোবাসে, আর তরি তার সেই নীরবতার ভাষা খুঁজে বের করেছে। তাদের সম্পর্কের রসায়ন এবার ল্যাবরেটরি থেকে নেমে এসেছে রান্নাঘর ও হৃদয়ের টেবিলে। রান্নাঘরে সেই রসায়ন সফল হওয়ার পর তরি ও সুশোভনের জীবনে এসেছিল এক মধুর স্থিতাবস্থা। সুশোভন এখন কলেজে যাওয়ার আগে তরির খোলা চুলের প্রশংসা করে যায়, আর বিকেলে ফিরে এসে জানতে চায় তরি কি রান্না করেছে। তাদের এই নতুন সখ্যতা দেখে বাপিমা খুব খুশি। কিন্তু জীবনের পথে সম্পর্ককে আরও মজবুত করতে কিছু পরীক্ষার প্রয়োজন হয়। সেই পরীক্ষা এলো সুশোভনের জীবনে। তাকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে কলকাতার বাইরে 3 দিনের জন্য যেতে হলো। সেমিনারটি ছিল কেমিস্ট্রির নতুন গবেষণা পদ্ধতি নিয়ে, যা সুশোভনের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশোভন তার জিনিসপত্র গোছানোর সময় বলল, 3 দিনের জন্য যাচ্ছি, তরি। তোমার চাকরির প্রস্তুতিতে মনোযোগ দাও।
সময়টা কাজে লাগাও। তার কণ্ঠস্বরে অধ্যাপকের সেই প্র্যাকটিক্যাল সুর। তরি তার কাছে গিয়ে বলল, আমি জানি আপনি ব্যস্ত থাকবেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি আবার একা হয়ে যাব। সুশোভন হাসল, এখন তুমি আর একা নও তরি, তোমার পাশে তোমার বাবা মা আছেন। আর আর আমার মনটা তোমার কাছেই থাকবে। এই কথাটুকু সুশোভনের কাছ থেকে শোনা তরির কাছে ছিল এক বড় প্রাপ্তি। পরদিন সকালে সুশোভন চলে গেল। বাড়িটা মুহূর্তেই যেন শান্ত আর নিস্তব্ধ হয়ে গেল। সকালটা তরির ভালোই কাটল। মা বাপির সাথে গল্প হলো, একসাথে চা খাওয়া হলো। কিন্তু বিকেল নামতেই সেই নিস্তব্ধতা তরির মনকে গ্রাস করতে শুরু করল। পড়ার টেবিলে মনোযোগ আসছিল না। সুশোভনের অনুপস্থিতি তাকে বুঝিয়ে দিল 2 মাসের মধ্যে সে সুশোভনের প্রতি কতটা নির্ভরশীল হয়ে পড়েছে। সারাদিন সেমিনার নিয়ে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় সুশোভন তরিকে প্রথম মেসেজ করল, পৌঁছে গিয়েছি। কাজের চাপ খুব বেশি। কেমন আছো? তরি প্রায় সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভালো আছি। তুমি কেমন আছো? ঠিকমতো খেয়েছো? এরপর শুরু হলো তাদের মেসেজে নিয়মিত কথোপকথন। সুশোভন তার কলেজের কঠোর খোলস থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে নিজেকে মেলে ধরল। সে তার সেমিনারের বিষয়বস্তু নিয়ে তরির সাথে কথা বলল, কিভাবে একটি নতুন অনুঘটক নিয়ে সে কাজ করছে। তরি বুঝতে না পারলেও আগ্রহ নিয়ে শুনল। তরিও তার চাকরির প্রস্তুতির কঠিন দিকগুলো, তার স্বপ্ন এবং ভয়গুলোর কথা সুশোভনকে জানাল। সে লিখল, আপনার এই দূরে থাকাটা আমাকে বুঝতে শেখালো আমাদের সম্পর্কটা আর কেবল আনুষ্ঠানিক নয় সুশোভন। আপনি যখন পাশে থাকেন তখন ঘরের বাতাসটা যেন অন্যরকম থাকে। সুশোভন লিখল, আমারও তাই মনে হচ্ছে তরি। ল্যাবরেটরিতে মনোযোগ দিতে পারছি না। বারবার মনে হচ্ছে তুমি হয়তো ঝুরি আলু ভাজা বানাচ্ছ, আর সেটা মুচমুচে হলো কিনা সেই কথা মাকে জিজ্ঞেস করছো। আমার মনে হচ্ছে তোমার সেই মিষ্টি হাসিটা দেখতে পেলে আমার গবেষণার কাজ আরও সহজ হতো। তাদের এই দূরত্ব তাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করল। তারা যেন প্রথমবারের মতো নিজেদের গভীর আবেগ এবং অনুভূতিগুলো প্রকাশ করতে শিখল, যা সামনাসামনি বলা সম্ভব হতো না। তারা একে অপরের গুরুত্ব অনুধাবন করল। তৃতীয় দিন সন্ধ্যায় সুশোভন জানালো সে পরের দিন ভোরে ফিরছে। তরির মনে তখন আনন্দের ঢেউ। সে মাকে জড়িয়ে ধরল। মা বললেন, দেখেছিস তো, মাঝে মাঝে একটু দূরত্বও দরকার। দূরত্বই ভালোবাসার ঘনত্ব বাড়ায়। পরদিন ভোরবেলা যখন সুশোভন ঘরে প্রবেশ করল, তরি তখন জেগেছিল। সুশোভনকে দেখে এসে ছুটে গেল। সুশোভন ব্যাগ নামিয়ে তরিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে ছিল 3 দিনের নীরব ভালোবাসা আর সম্পর্কের নতুন অঙ্গীকার। সুশোভন ফিসফিস করে বলল, তোমার কথা মতো আমি এবার থেকে শুধু H2O নিয়ে ব্যস্ত থাকব না। আমাদের সম্পর্কের রসায়নটা আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা। তরি হাসল। সম্পর্কের প্রথম এই ছোট পরীক্ষায় তারা দুজনেই উত্তীর্ণ হল। তারা বুঝল, শারীরিক দূরত্ব সম্পর্কের মানসিক বাঁধনকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। পারিবারিক আড্ডা ও স্মৃতিকথা। সুশোভনের ফিরে আসার পর বাড়িটা আবার তার স্বাভাবিক উষ্ণ ছন্দে ফিরে এসেছিল। 3 দিনের দূরত্ব তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি করেছিল, যা তাদের দাম্পত্য জীবনের ভিত্তি আরও মজবুত করেছিল। তরি বুঝতে পারল, তার শ্বশুরবাড়ি কেবল একটি ঠিকানা নয়, বরং একটি আশ্রয়, যেখানে প্রতিটি সদস্যই আন্তরিক এবং সংবেদনশীল। সেদিন ছিল ছুটির দিন, রবিবার। বিকেলবেলা মা রান্নাঘরে স্পেশাল কচুরি আর আলুর দম বানাচ্ছিলেন। তরির চাকরির প্রস্তুতি আপাতত একপাশে, সে মাকে সাহায্য করছে। আর বাপি, শ্বশুরমশাই ও সুশোভন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ দেখছে। মা হঠাৎ করে তরিকে বললেন, জানিস তো তরি, আমাদের সময় সম্পর্কের বাঁধনগুলো এত সহজে তৈরি হতো না। বিশেষত তোর বাপির সঙ্গে আমার সম্পর্কটা তৈরি হতে একটু সময় লেগেছিল। কথাটা শুনে তরি কৌতূহলী হয়ে বাপিদের কাছে গেল। মাও চা কচুরি নিয়ে বসলেন। শুরু হলো পারিবারিক আড্ডা এবং পুরনো দিনের স্মৃতিকথা। বাপি হাসতে হাসতে বললেন, দেখো, সুশোভন তো তার মায়ের কথা শুনেছে। এবার আমাদের শুরুর গল্পটা তোমরা দুজন শোনো। মা বললেন, তখন আমাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল। তবে তোর বাপি প্রথম দিকে বড্ড লাজুক ছিল। আমার মনে আছে, বিয়ের পর প্রথম 2 মাস আমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে সে ইতস্তত করত। সুশোভনও তো তাই, একদম বাবার মতো লাজুক।
বাপি হেসে উঠে বললেন, লাজুক নয় মা। তখন আমার চাকরিটা ছিল নতুন। নিজের জীবন আর কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকতাম যে রোমান্স করার সময় পেতাম না। তোর মা তখন রান্না করে, সেজেগুজে, চিঠি লিখে, নানাভাবে আমার মন জয় করার চেষ্টা করত। আমি তার কোনো চেষ্টাই উপেক্ষা করিনি, কিন্তু প্রকাশ করতে পারতাম না। মা একটু হেসে বাপির দিকে তাকালেন। আমার মনে আছে, একবার তার জ্বর হয়েছিল। তখন তার জন্য নিজে হাতে সারা রাত জেগে মাছের ঝোল বানিয়েছিলাম। সেই ঝোল খেয়ে সে এমন মুগ্ধ হয়েছিল যে পরের দিন কাজে যাওয়ার আগে আমাকে একটা হাতে লেখা চিরকুট দিয়েছিল, তোমার হাতের রান্নার উষ্ণতা আমার শরীরের জ্বরও সারিয়ে দিয়েছে। ধন্যবাদ প্রিয়তমা। মা চিরকুটটা পাওয়ার দিনের আবেগটা এমনভাবে বর্ণনা করলেন যে তরির চোখ চিকচিক করে উঠল। সে সুশোভনের দিকে তাকালো। সুশোভন দেখছিল তার বাবা মায়ের সহজ, সাধারণ ভালোবাসা। সুশোভন বলল, আমি জানি না কেন, বাবা মা। আমি হয়তো ল্যাবরেটরির পরিবেশ থেকেই এমনটা হয়েছি। আমি আবেগ বা রোমান্সকে কখনো গুরুত্বপূর্ণ মনে করিনি। কিন্তু তরি আসার পর তার প্রচেষ্টা আমাকে শিখিয়েছে যে জীবনের এই আবেগিক বন্ধন কত জরুরি। তরি সাহস পেয়ে জিজ্ঞেস করল, আর তোমাদের সম্পর্কের কঠিন সময়গুলো কি ছিল মা? এত বছর ধরে কিভাবে এই উষ্ণতা ধরে রাখলে? বাপি কিছুটা গম্ভীর হলেন। কঠিন সময় অবশ্যই ছিল। আমার যখন প্রমোশন হচ্ছিল না, তখন মন খারাপ থাকতো। তোর মায়ের তখন শরীর খারাপ। কিন্তু আমরা একটা নিয়ম মেনে চলতাম, স্যাক্রিফাইস বা আত্মত্যাগ। আমরা কখনোই ব্যক্তিগত সমস্যাকে আমাদের সম্পর্কের মাঝে আসতে দিইনি। তোর মা আমাকে কাজের চাপ থেকে মুক্তি দিতে রান্না করত, আর আমি তার অসুস্থতায় রান্নাঘরে সব কাজ করতাম। মা শেষ করলেন, আমরা বুঝেছিলাম সম্পর্কের বাঁধনটা শক্ত হয় কেবল পারস্পরিক শ্রদ্ধাবোধ আর দুজনের প্রচেষ্টা দিয়ে। তোমার স্বামী যতই ব্যস্ত থাকুক, যদি তুমি তার প্রতি যত্ন নাও, দেখবে সেও ফিরিয়ে দেবে। তোমরা দুজন কেবল নতুন শুরু করেছ। তোমাদের সম্পর্কের ভিত্তিটা ভালোবাসার উপর তৈরি হয়েছে, এটাকে যত্ন দিও। পারিবারিক এই আড্ডা আর স্মৃতিকথা তরি এবং সুশোভনের হৃদয়ে এক গভীর প্রভাব ফেলল। তারা অনুভব করল, তাদের ভালোবাসা কেবল আবেগ নয়, বরং ধৈর্য, যত্ন এবং সময় দেওয়ার একটি অঙ্গীকার। এই দিন তারা কেবল একে অপরের জীবনসঙ্গী নয়, বরং একটি ঐতিহ্যবাহী, সুখী পরিবারের অংশ হয়ে ওঠার আনন্দ অনুভব করল। তরি রাতে সুশোভনের কাছে এসে বলল, বাপি মারও গল্পটা খুব সুন্দর, তাই না? আমি চাই আমাদের গল্পটা যেন একদিন এমন মধুর স্মৃতিতে পরিণত হয়। সুশোভন তরির হাত ধরল, নিশ্চয়ই হবে তরি। আমি প্রতিটা ধাপে তোমার সাথে আছি। আমাদের সম্পর্কের রসায়নটা ধীরে ধীরে একদম সঠিক পথে এগোচ্ছে। চাকরির দৌড়ে প্রথম ধাক্কা। পারিবারিক আড্ডার পর তরি ও সুশোভনের জীবনে এসেছিল এক স্থিরতা। সুশোভন এখন কাজের ফাঁকে তরির খোঁজ নেয়, আর তরিও রান্নার মাধ্যমে তার ভালোবাসার প্রকাশ অব্যাহত রেখেছে। তবে তরির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তখনও অমীমাংসিত ছিল, তার চাকরির প্রস্তুতি। বিয়ের আগে থেকেই তরি এই সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করছিল। সাহিত্য তার আবেগ হলেও সে জানত একটি সুরক্ষিত চাকরি তার আত্মবিশ্বাস এবং এই নতুন সংসারে তার ভূমিকা আরও দৃঢ় করবে। সুশোভনও তাকে উৎসাহ দিত, কারণ সে বিশ্বাস করত তরির স্বপ্ন পূরণ হওয়া প্রয়োজন। সেই দিনটি এলো। তরির বহু প্রতীক্ষিত চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। তরি ভয়ে ভয়ে ল্যাপটপ খুলল। মা বাপি রান্নাঘরে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে উকি দিচ্ছিলেন। সুশোভন তখনও কলেজ থেকে ফেরেনি। তালিকাটা দেখে তরির মনটা মুহূর্তে ভেঙে গেল। তার নাম সেখানে নেই। সামান্য কয়েকটি নম্বরের জন্য তার প্রথম চেষ্টা ব্যর্থ হল। চোখের কোণে জল জমতে শুরু করল। এতদিনের পরিশ্রম, এত স্বপ্ন, সব যেন এক মুহূর্তে ভেঙে গেল। মা রান্নাঘর থেকে এসে তরির বিষণ্ণ মুখ দেখে সবটা বুঝে গেলেন। তিনি এসে তরিকে জড়িয়ে ধরলেন। আহারে, কি হয়েছে মা? প্রথমবার তো এমন হতেই পারে। মন খারাপ করিস না, মা সান্ত্বনা দিলেন। বাপিও এলেন। চাকরি কি জীবনে সবকিছু নাকি বৌমা? একটা দরজা বন্ধ হলে 10টা দরজা খোলে। তুমি চেষ্টা করো, আমরা সবাই তোমার পাশে আছি। মা বাপির সান্ত্বনা তরিকে কিছুটা শান্তি দিলেও তার মন মানতে পারছিল না। সে কেবলই ভাবছিল, সুশোভন ফিরলে সে কি বলবে। সুশোভন সবকিছুতে লজিক খোঁজে, সে কি তার এই ব্যর্থতাকে ভালোভাবে নেবে? সন্ধ্যার পর সুশোভন বাড়ি ফিরল।
তরি তখনও বিষণ্ণ মুখে পড়ার টেবিলে বসেছিল। সুশোভন তার দিকে তাকিয়েই বুঝতে পারল কিছু একটা ঘটেছে। সে তরির পাশে এসে বসল। কি হয়েছে তরি, আমাকে বলো। সুশোভনের কণ্ঠে ছিল গভীর মমতা, অধ্যাপকের কাঠিন্য নয়। তরি কাঁপা গলায় বলল, ফলাফল বেরিয়েছে সুশোভন। আমি আমি পাস করতে পারিনি। সামান্য কিছু নম্বরের জন্য আমার চাকরিটা হলো না। সুশোভন কোনো দীর্ঘশ্বাস ফেলল না, কোনো বিরক্তিও প্রকাশ করল না। সে খুব স্বাভাবিকভাবে তরির হাত নিজের হাতের মধ্যে নিল। মাত্র 2 মাস আগে তুমি একটি সম্পূর্ণ নতুন পরিবেশে এসেছ তরি। তার মধ্যেই তুমি ঘর সামলে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিয়ে এত বড় পরীক্ষার প্রস্তুতি নিয়েছ। এটাই তোমার সবচেয়ে বড় সাফল্য, সুশোভন বলল। তরি অবাক হয়ে তার দিকে তাকাল। সে সুশোভনের কাছ থেকে এমন প্রতিক্রিয়া আশা করেনি। সুশোভন বলল, আমি কেমিস্ট্রির অধ্যাপক। আমরা জানি প্রথম চেষ্টা মানে সাফল্য নয়, প্রথম চেষ্টা মানে ভুল শুধরে নতুন করে শুরু করার সুযোগ। তোমার এই ব্যর্থতা একটি অনুঘটক হিসেবে কাজ করবে তরি, যা তোমাকে আরো বেশি শক্তি দিয়ে পরের বার সফল হতে সাহায্য করবে। সে তরির চোখে চোখ রেখে বলল, শোনো তরি, তুমি যে পদে চাকরি করতে চাও তার বেতন বা নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার স্বপ্ন পূরণ করছো কিনা। তোমার পড়াশোনা, তোমার জ্ঞান, তোমার চেষ্টা, এইগুলো কখনো ব্যর্থ হতে পারে না। আমি চাই তুমি পরের পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নাও। আমি তোমার পাশে আছি। তোমার বই, তোমার ল্যাপটপ, তোমার রান্নাঘরের সময় সবকিছুর ভারসাম্য আমি রক্ষা করতে সাহায্য করব। প্রথমবারের মতো তরি দেখল সুশোভন কেবল একজন অধ্যাপক নয়, বরং তার সবচেয়ে বড় সমর্থক এবং মানসিক শক্তি। সুশোভনের এই কথাগুলো তার হৃদয়ে গভীর সান্ত্বনা দিল। রাত্রে খাবার টেবিলে বাপি মা সুশোভনের এই ইতিবাচক মনোভাব দেখে খুব খুশি হলেন। মা বললেন, দেখেছিস তরি, এটাই হলো সম্পর্কের আসল রসায়ন। সুশোভন হয়তো রোমান্টিক নয়, কিন্তু সে একজন আদর্শ জীবনসঙ্গী। বাবার মতো সেও জানে কিভাবে তার স্ত্রীর পাশে শক্তভাবে দাঁড়াতে হয়। তরি মনে মনে প্রতিজ্ঞা করল, সেই পরিবার, বিশেষত সুশোভনের এই বিশ্বাসকে মর্যাদা দেবে। চাকরির ব্যর্থতা তাকে ভেঙে দিল না, বরং আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল। সে বুঝতে পারল তার সবচেয়ে বড় সাফল্য হলো সুশোভন এবং এই পরিবার, যারা তার আত্মবিশ্বাসকে কখনো মরতে দেবে না। তরির চাকরির পরীক্ষার ব্যর্থতা নিয়ে বাড়িতে কোনো হতাশা ছিল না, ছিল কেবল নতুন করে এগিয়ে যাওয়ার উদ্দীপনা। সুশোভন তার প্রতিশ্রুতি রেখেছিল, সে তরির পড়াশোনার জন্য রাতে বেশি রাত পর্যন্ত কাজ করত, যাতে দিনের বেলায় তরি শান্ত মনে প্রস্তুতি নিতে পারে। তাদের জীবনের এই ভারসাম্যের খেলায় বাপিমা ছিলেন সর্বক্ষণের দর্শক ও সাহায্যকারী। এই সময় একদিন সুশোভনের কলেজের একজন প্রবীণ সহকর্মী, অধ্যাপক ডক্টর অমিতাভ বসু, সস্ত্রীক তাদের বাড়িতে এলেন। ডক্টর বসু সুশোভনকে দেখতে এসেছিলেন একটি গবেষণার বিষয়ে আলোচনা করতে, তবে মূলত তিনি এসেছিলেন নববিবাহিত দম্পতির খোঁজ নিতে। ডক্টর বসু ছিলেন বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি আশা করেছিলেন সুশোভনের বাড়িও তার মতো ল্যাবরেটরির মতো নীরব ও রাশভারী হবে। কিন্তু বাড়িতে ঢুকেই তিনি বিস্মিত হলেন। মা, শাশুড়ি মাই এবং বাপি হাসিমুখে তাদের অভ্যর্থনা জানালেন। ডক্টর বসু যখন সুশোভনের সাথে গবেষণার বিষয়ে কথা বলছিলেন, তখন বাপি ডক্টর বসুর স্ত্রীকে ড্রয়িং রুমে বসিয়ে গল্প জুড়ে দিলেন। ডক্টর বসুর স্ত্রী, রেবা দেবী, অবাক হয়ে দেখছিলেন এই পরিবারের সহজ সরল হাসিখুশি সম্পর্ক। মা গল্প করতে করতে রেবা দেবীকে বললেন, আসুন দিদি, আমরা দুজন মিলে রান্নাঘরে যাই। আজ আমার নতুন বৌমা একটা স্পেশাল আলুর দম বানাচ্ছে, ওকে একটু উৎসাহ দিই। তরি ততক্ষণে রান্নাঘরে ব্যস্ত। সে মনোযোগ দিয়ে মার শেখানো আলুর দম বানাচ্ছে, আর বাপি দরজায় দাঁড়িয়ে হাসিমুখে তরির ভুলগুলো শুধরে দিচ্ছেন। তরির নতুন করে তৈরি করা সেই মুচমুচে ঝুরি আলু ভাজা আর ডালপুরি যখন ডক্টর বসু এবং রেবা দেবীর সামনে পরিবেশন করা হলো, তখন সুশোভনের মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। ডক্টর বসু খাবার মুখে দিয়েই গম্ভীরতা ভুলে গেলেন। দারুণ সুশোভন, আমি জানি তুমি শুধু কেমিস্ট্রি নিয়ে থাকো, কিন্তু তোমার স্ত্রীর হাতে তো দেখি রান্নার এক নতুন রসায়ন তৈরি হয়। মাশরুমের এই আলুর দমটা অসাধারণ। সুশোভন হাসি মুখে বলল, এটা তরির চেষ্টা স্যার। ও কেবল বই পড়তেই নয়, নতুন নতুন জিনিস শিখতেও ভালোবাসে।
রেবা দেবী, যিনি নিজে তার শ্বশুরবাড়িতে খুব একটা সহজ সম্পর্ক পাননি, তিনি তরির কাছে এসে মুগ্ধ হয়ে বললেন, তরি, আমি তোমাদের পরিবারকে দেখে মুগ্ধ। আমি ভাবতাম অধ্যাপকদের বাড়ি মানেই কেবল কঠিন নিয়ম, কিন্তু তোমাদের এই বন্ধুত্বপূর্ণ পরিবেশটা সত্যিই বিরল। তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মাসিমা, আপনাদের সম্পর্কটা এত সুন্দর। আপনি আপনার ছেলের বউকে যেভাবে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছেন, আর এমন সুন্দর টিপস দেন, এটা আজকাল দেখাই যায় না। মা মৃদু হেসে বললেন, বৌমা তো আমার মেয়েই, দিদি। সম্পর্কগুলোকে জটিল করার দরকার নেই। একটু স্যাক্রিফাইস আর আন্তরিকতা দিয়ে চেষ্টা করলেই সব মধুর হয়ে ওঠে। তাছাড়া সুশোভন লাজুক, ওর জীবনে একটু রং মেশানোর জন্য তরিই তো সেরা অনুঘটক। ডক্টর বসু এবং রেবা দেবী যখন চলে যাচ্ছিলেন, তখন ডক্টর বসু সুশোভনকে আলাদা করে ডেকে বললেন, সুশোভন, তোমার এই পারিবারিক ভারসাম্যটা খুব জরুরি। তোমার স্ত্রীর মতো এমন গুণী এবং যত্নশীল মানুষ পাশে থাকলে গবেষণার চাপও কমে যায়। তুমি ভাগ্যবান। সুশোভন তার বসের কাছ থেকে এমন ব্যক্তিগত প্রশংসা আশা করেনি। সে তরির দিকে তাকালো, যে তখন হাসি মুখে বাপি মার সাথে গল্প করছে। সুশোভন উপলব্ধি করল, তার জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনো গবেষণাপত্র নয়, বরং তার এই সুখী পরিবার। তরিও বুঝতে পারল, তার শ্বশুরবাড়ির এই উষ্ণতা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আউটসাইডারদের চোখেও ধরা পড়ছে। তাদের ভালোবাসার বাঁধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্যিই অন্য অনেকের জন্য অনুপ্রেরণা। এই দিন তরি তার নতুন সংসারকে নিয়ে আরো বেশি গর্বিত হল। অন্যের চোখে তাদের সংসারের উষ্ণতা দেখার পর তরি আরো নিশ্চিত হয়েছিল যে সে একটি আদর্শ পরিবার পেয়েছে। সুশোভনের সঙ্গে তার সখ্যতা এখন অনেক স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ। সুশোভনও এখন তার কাজের কথা বলার পাশাপাশি তরির সাহিত্য নিয়ে আগ্রহ দেখাচ্ছে। এই সময় একদিন সুশোভনের কলেজ জীবনের এক পুরনো বন্ধু, অর্ণব, তাদের বাড়িতে এলো। অর্ণব ছিল সুশোভনের সম্পূর্ণ বিপরীত, ফুরফুরে মেজাজের, রসিক এবং খুব আড্ডাবাজ। সে একটি বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কাজ করত। অর্ণব বাড়িতে ঢুকেই বাপি মা এবং তরির সাথে এমনভাবে মিশে গেল, যেন সে বহুদিনের পরিচিত। তরি দেখল, অর্ণবের উপস্থিতি সুশোভনের অধ্যাপকের গম্ভীর খোলসটা যেন এক নিমেষে ভেঙে দিয়েছে। কি রে সুশোভন, এখনো সেই একই? তুই না কেমিস্ট্রির অধ্যাপক, কিন্তু তোর জীবনটা কেন যেন ল্যাবের মতোই বোরিং ছিল সবসময়। অর্ণব হাসতে হাসতে বলল। সুশোভন প্রতিবাদ করার চেষ্টা করল, আরে একদম না, আমি এখন অনেকটাই বদলেছি। অর্ণব তরির দিকে তাকালো, বিশ্বাস করবেন না তরি, আমাদের সুশোভন ছিল কলেজের সবচেয়ে নীরব বিজ্ঞানী। ক্লাসে ফার্স্ট, কিন্তু বন্ধু মহলে সে থাকতো শেষ বেঞ্চে, চুপচাপ। ওর জীবনে প্রেম বা রোমান্সের কোনো জায়গা ছিল না। আমরা ওর নাম দিয়েছিলাম থিওরি অফ রিয়াকশন। তরি হাসল, আমি একটু একটু দেখেছি তার সেই রূপ। তবে এখন তিনি নিজের জীবনে আবেগের বিক্রিয়া ঘটাতে শিখেছেন। অর্ণব হাসি মুখে বলল, এটা তোমার জাদু তরি। আমি দেখতে পাচ্ছি, এই বাড়িতে দারুণ উষ্ণতা আছে। তোমার বাবা মা অসাধারণ। দিনের বেলা অর্ণব আর সুশোভন তাদের পুরনো দিনের গল্প শুরু করল। তারা কিভাবে ক্লাসের পর লুকিয়ে ফুচকা খেত, পরীক্ষার আগের রাতে কিভাবে একসঙ্গে জেগে পড়ত, আর হোস্টেলের ক্যান্টিনে কিভাবে তাদের গবেষণা চলত, সেই সব মজার গল্প। তরি মুগ্ধ হয়ে সুশোভনের সেই অচেনা দিকটা দেখল, যে সুশোভন সবসময় নীরব, সে বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একসময় সুশোভনের কলেজ জীবনের এক মজার প্রেমের গল্প ফাঁস করল অর্ণব। কলেজে একটা মেয়ে সুশোভনের প্রতি খুব দুর্বল ছিল, কিন্তু সুশোভন একবারও সেদিকে ফিরেও তাকায়নি। কারণ সে নাকি তখন ক্যাটালিস্টের গবেষণা নিয়ে ব্যস্ত ছিল। একবার মেয়েটি ওকে সরাসরি কফি অফার করেছিল, আর সুশোভন বলেছিল, ধন্যবাদ, কিন্তু আমার এখন কফির চেয়ে এই রাসায়নিকটার ঘনত্ব পরিমাপ করা বেশি জরুরি। অর্ণব হাসতে হাসতে প্রায় মেঝেতে গড়াগড়ি খেল। তরি সুশোভনের দিকে তাকালো। সুশোভন তখন লজ্জায় লাল। সে হাত নেড়ে অর্ণবকে থামানোর চেষ্টা করল। রাতে খাবারের টেবিলে যখন অর্ণব চলে গেল, তরি হাসতে হাসতে সুশোভনকে বলল, তাহলে আপনি সেই ক্যাটালিস্ট নিয়ে এখনো গবেষণা করছেন? আমি কি আপনার জীবনে সেই কফি, নাকি আপনার ল্যাবের ক্যাটালিস্ট? সুশোভন তরির হাত ধরল। তুমি আমার জীবনের সেই বিক্রিয়া, তরি, যা আমার জীবনকে সম্পূর্ণ করেছে। আর এই কফি টিফি আমার জীবনে দরকার ছিল না। আমি সবসময় জানতাম, আমার জন্য একজন বিশেষ মানুষ অপেক্ষা করছে,
যে আমার লজিকপূর্ণ জীবনে আবেগ আর উষ্ণতা নিয়ে আসবে। সুশোভনের এই স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক স্বীকারোক্তি তরীর হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝল, তার স্বামী অধ্যাপক হলেও তার ভেতরে একটি সহজ সরল ছেলে লুকিয়ে আছে, যাকে কেবল সঠিক অনুঘটক, অর্থাৎ তরি, দিয়েই বের করে আনা সম্ভব। এই দিনের অভিজ্ঞতা তরির মনে এক দৃঢ় বিশ্বাস তৈরি করল, সুশোভন তার ভালোবাসার প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান। তাদের সম্পর্কের ভিত্তি এখন কেবল পরিবারের পছন্দ নয়, বরং ব্যক্তিগত বোঝাপড়া এবং গভীর সখ্যতার উপর নির্মিত। একটি কঠিন সিদ্ধান্ত। অর্ণবের আগমনে সুশোভনের অতীতে সামান্য উকি দেওয়ার পর তরি ও সুশোভন একে অপরের কাছে আরও বেশি খোলাখুলি হতে শুরু করেছিল। তাদের সম্পর্ক এখন ভরসা ও বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। কিন্তু জীবনের কঠিন সিদ্ধান্তগুলো অনেক সময় এই নতুন সম্পর্কের পরীক্ষা নিয়ে থাকে। সেই পরীক্ষাটি এলো বাপি, শ্বশুরমশাই, আর মা, শাশুড়িমাই এর একটি চিন্তাভাবনা নিয়ে। একদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে বাপি কিছুটা ইতস্তত করে কথা শুরু করলেন। দেখো সুশোভন, তরি, তোমাদের দুজনের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করার আছে। মা পাশ থেকে বললেন, হ্যাঁ, আমরা দুজন আজকাল একটু বেশি একা বোধ করি। আমরা ভাবছি আমাদের এই পুরনো বাড়িটা ছেড়ে বোলপুরের কাছে একটা ছোট অ্যাপার্টমেন্টে চলে যাব। তরি এবং সুশোভন দুজনেই চমকে উঠল। এই বাড়িটা সুশোভনের ছেলেবেলার স্মৃতিতে ভরা, আর তরিও এখানে এসে এই বাড়ির উষ্ণতাতেই নিজেকে মানিয়ে নিয়েছে। সুশোভন জিজ্ঞেস করল, কিন্তু কেন বাবা? এই বাড়িটা তো আপনার এত প্রিয়, আর হঠাৎ বোলপুর কেন? বাপি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে তোমরা দুজনেই এখন নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকবে। সুশোভনের কলেজ, তরির চাকরির প্রস্তুতি, আর এই বিরাট বাড়িটা সামলানোটাও এখন আমাদের জন্য খুব কষ্টের হয়ে যাচ্ছে। বোলপুর আমাদের পরিচিত জায়গা, সেখানে ছোট একটা ফ্ল্যাটে আমরা দুজন নিজেদের মতো থাকতে পারবো, আর তোমাদের যখন দরকার হবে তখন তোমরা এসে থাকবে। মা যোগ করলেন, তাছাড়া তোমরা দুজন যদি একান্তে থাকতে চাও তবে এই বাড়িটা তোমাদের জন্য ছেড়ে দেওয়া ভালো। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নাও। এই সিদ্ধান্তটা ছিল কঠিন। একদিকে বাপি মারাও প্রতি তাদের গভীর শ্রদ্ধা, অন্যদিকে এই বাড়ি ছেড়ে দিলে তারা যে একা হয়ে যাবে সেই ভয়। তরির মনে হলো, এই পরিবারটিকে সে কেবল ভালোবাসতে শিখেছে, এবার তারা দূরে সরে যাচ্ছে। তরি সুশোভনের দিকে তাকালো। সুশোভন স্বাভাবিকভাবেই প্রথমে কিছুটা নীরব রইল, সম্ভবত তার মনের গভীরে ছেলেবেলার স্মৃতির সাথে এই সিদ্ধান্তের দ্বন্দ্ব চলছিল। বাবা, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু সুশোভন কথা শেষ করতে পারল না। তরি তখন সাহস করে কথা বলল, মা, বাপি, আপনারা আমাদের জন্য এত ভাবছেন, এতেই আমরা খুশি। কিন্তু আমরা আপনাদের একা থাকতে দিতে পারি না। এই পরিবারটা তো আমরা চারজন মিলে তৈরি করেছি। আপনাদের এই বাড়িতে থাকাটা আমাদের কাছে একটা শান্তির জায়গা। আপনাদের গল্প, হাসি, পরামর্শ এগুলো ছাড়া আমরা দুজন কিভাবে নিজেদের সামলাব? তরি সুশোভনের দিকে ফিরে বলল, সুশোভন, তোমার কি মনে হয়? এই সিদ্ধান্তের ভার আমাদের দুজনকেই নিতে হবে। সুশোভন তরির দিকে তাকালো। সে দেখল, তরির চোখ দুটোতে এক স্পষ্ট আর জিত পরিবারকে বিচ্ছিন্ন হতে না দেওয়ার আকুতি। সে তরির হাত ধরল। বাবা, মা, তরি ঠিকই বলেছে। এই বাড়িটার প্রাণ তো আপনারা দুজন। আমার এই অধ্যাপক জীবন আর তরির এই চাকরির দৌড় সবকিছু সম্ভব হচ্ছে আপনাদের ভরসা আর যত্নের জন্য। এই বাড়ির কাজ সামলানোর দায়িত্ব এবার থেকে আমরা দুজন মিলে নেব। দরকার হলে কাজের লোক বাড়ানো হবে, সুশোভন দৃঢ় কণ্ঠে বলল। বোলপুর যাওয়ার চিন্তা আপনারা করবেন না, আর আমাদের একান্তে থাকার জন্য এই বাড়ি যথেষ্ট। আমাদের মধ্যে এখন সেই সখ্যতা তৈরি হয়েছে যা যে কোনো জায়গায় আমাদের খুশি রাখতে পারে, সুশোভন যোগ করল। বাপি মা দুজনেই তাদের কথা শুনে আবেগাপ্লুত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন, তাদের ছেলে এবং বৌমা কেবল নিজেরা সুখী হতে শেখেনি, বরং পরিবারকে একসাথে রাখার গুরুত্ব বুঝতে শিখেছে। মা হাসি মুখে বললেন, আমাদের মনে আসলে কিছুটা ভয় ছিল যে তোমরা হয়তো এই পুরনো মানুষদের থেকে একটু মুক্তি চাও, কিন্তু তোমাদের এই সিদ্ধান্ত আমাদের চোখে জল এনে দিল। ঠিক আছে, আমরা কোথাও যাচ্ছি না। এই বাড়ি আমাদের চারজনের ঠিকানা। এই কঠিন সিদ্ধান্তটি তরি ও সুশোভনকে আরও এক ধাপ এগিয়ে দিল। তারা প্রমাণিত করল যে তাদের সম্পর্ক কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো পরিবারকে ধারণ করার ক্ষমতা রাখে।
তরি ও সুশোভন তাদের প্রথম বড় পারিবারিক সমস্যা একসাথে সমাধান করল, যা তাদের দাম্পত্যের বাঁধনকে আরও শক্ত করে তুলল। উৎসবের আমেজ। পারিবারিক সিদ্ধান্তে তাদের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পর তরি এখন এই বাড়ির একজন অপরিহার্য অংশ। তাদের জীবনে তখন বসন্তের আগমন। সামনেই ছিল বিদ্যার দেবী সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। তরি, যেহেতু সে সাহিত্যের ছাত্রী, তার কাছে এই উৎসবের একটি বিশেষ মাহাত্ম্য ছিল। বিগত বছরগুলোতে মা এবং বাপি দুজনে মিলেই সামান্য আয়োজনে পুজো করতেন, কিন্তু এবার তরি সিদ্ধান্ত নিল সে নিজেই পুরো উৎসবের দায়িত্ব নেবে। সকালে মাকে চা দিতে গিয়ে তরি বলল, মা, এবার পুজোটা আমি সাজাবো। আপনার কোনো চিন্তা নেই, শুধু আমাকে একটু বলে দেবেন কি কি দরকার। মা আনন্দে আপ্লুত হয়ে বললেন, আহা, এটাই তো চাই মা, এই বাড়িতে একটা নতুন ছোঁয়া লাগুক। এতকাল তো কেবল আমি আর তোর বাপি। আমি জানি তুই খুব সুন্দর করে সব গুছিয়ে নিতে পারবি। মা সানন্দে নিজেকে তরির সহকারী করে নিলেন। পুজোর দুদিন আগে থেকে শুরু হলো তোড়জোড়। মা বাপি বাজারের দায়িত্ব নিলেন, আর তরি শুরু করল সাজসজ্জা। সুশোভন স্বাভাবিকভাবেই নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও তরির উৎসাহে সেও অংশ নিল। তরি, আমি আমার সব কেমিস্ট্রির বইগুলো একটা নির্দিষ্ট ক্যাটালগ মেনে সাজিয়ে দিয়েছি। দেবীর সামনে রাখা সব বই যেন একটা লজিক্যাল অর্ডারে থাকে, সুশোভন বলল। তরি হাসতে হাসতে বলল, আরে অধ্যাপক মশাই, এটা ল্যাবরেটরি নয়, এটা পুজো। এখানে বইয়ের লজিক্যাল অর্ডারের চেয়ে ভক্তির আবেগ বেশি জরুরি। আপনার সেই থিওরি এখানে অচল। সুশোভন তরির এই মিষ্টি শাসন উপভোগ করল। সে হাসতে হাসতে বইগুলো আবার এলোমেলো করে রাখল, যা ছিল তাদের সম্পর্কের নতুন বোঝাপড়ারই এক প্রতীক। সে এখন আর কেবল লজিক নয়, আবেগের গুরুত্ব বুঝতে শিখেছে। পুজোর সকালে বাড়িটা উৎসবের আলোয় ঝলমল করছিল। তরি হলুদ শাড়ি পরেছিল। তার খোলা চুল আর কপালে সিঁদুর তাকে দেবী প্রতিমার পাশে এক স্নিগ্ধ রূপ দিয়েছিল। মা পুজো পরিচালনার দায়িত্বে ছিলেন, আর তরি সামলাচ্ছিল ভোগ প্রস্তুত করার কাজ। তরি যত্ন করে খিচুড়ি, লাবড়া আর মিষ্টান্ন তৈরি করল। তার হাতে তৈরি এই ভোগে ছিল শাশুড়ি মায়ের শেখানো কৌশল আর তার নিজের ভালোবাসা। ভোগ পরিবেশনের সময় সুশোভন তরির কাছে এসে ফিসফিস করে বলল, তোমার হাতে তৈরি এই খিচুড়ির গন্ধ আমার ল্যাবরেটরির সব পরীক্ষা নিরীক্ষার গন্ধের চেয়ে অনেক বেশি শান্তির। তরি মৃদু হেসে তার দিকে তাকালো। সে দেখল সুশোভনের চোখে তার জন্য এক গভীর শ্রদ্ধা। সুশোভন পুজোতে বসে হাতে খড়ি দিল। সে কেবল বই রাখার জন্য নয়, বরং তরির স্বপ্ন এবং সম্পর্কের সাফল্য কামনার জন্য দেবীর কাছে প্রার্থনা করল। পুজো শেষে বাপি বললেন, আজকের পুজোটা অনেক বছর পর যেন আবার প্রাণ ফিরে পেল। তরি, তুমি এই বাড়ির সবকিছুকেই পূর্ণতা দিয়েছ। পরে রাতে সুশোভন আর তরি ছাদে এলো। আকাশে তখন চাঁদ উঠেছে। সুশোভন তরির পাশে এসে দাঁড়ালো। আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ তরি। আমি বুঝতে পারছি তুমি কেবল আমাকে না, আমার জীবনকে, আমার পরিবারকে, আমার অতীত ভবিষ্যৎ সবকিছুকে তোমার নিজের করে নিয়েছ। তরি সুশোভনের কাঁধে মাথা রাখল। এই পরিবারটা আমার আশ্রয়, সুশোভন। আর আপনি আমার অনুপ্রেরণা। আমার পরের পরীক্ষার প্রস্তুতি এবার আরো ভালো হবে। আমি জানি সরস্বতী দেবী এবার আমাকে শূন্য হাতে ফেরাবেন না। সুশোভন তরির হাত ধরল। আমি চাই তুমি সফল হও, তরি। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের পরিবারের জন্য গর্বের কারণ হবে। তবে তুমি যদি সফল নাও হও, আমি সর্বদা তোমার পাশে থাকব। কারণ আমার জীবনের সেরা আবিষ্কারটা তো আমি পেয়ে গেছি। এই উৎসবের আমেজ তাদের দাম্পত্যের বাঁধনকে আরো গভীর করল। তাদের সম্পর্কের রসায়ন কেবল ভালোবাসা বা যত্নে সীমাবদ্ধ রইল না, বরং তা পরিণত হল পারস্পরিক ভরসা এবং উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারে। সরস্বতী পুজোর পর তরি তার চাকরির প্রস্তুতির জন্য আরও বেশি মনোযোগ দিতে শুরু করল। সুশোভনও তাকে সবরকমভাবে সাহায্য করছিল। রাতে বেশি রাত পর্যন্ত কাজ করে তরির পড়াশোনার জন্য সময় বের করে দিত। তাদের জীবন ধীরে ধীরে একটি সুন্দর ছন্দে বাঁধা পড়ছিল। কিন্তু ইদানিং তরির শরীরটা ভালো যাচ্ছিল না। প্রায়ই সকালে ঘুম থেকে ওঠার পর তার গা গুলোত, মাথা ভার হয়ে থাকত। প্রথম দিকে তরি ভেবেছিল চাকরির পরীক্ষার চাপের কারণেই হয়তো এমনটা হচ্ছে। কিন্তু এই অসুস্থতা যখন বেশ কিছুদিন ধরে চলতে থাকলো, তখন মা, শাশুড়ি মাই কিছুটা সন্দেহ করলেন।
একদিন সকালে তরির বমি ভাব হওয়ায় মা তাকে জোর করে নিজের কাছে বসালেন। কি হয়েছে মা? তোর শরীরটা এত খারাপ কেন হচ্ছে? পেটের সমস্যা নাকি অন্য কিছু? মা নরম সুরে জিজ্ঞেস করলেন। তরি বলল, না মা, ঠিক বুঝতে পারছি না। মনে হয় পরীক্ষার টেনশন। এই মাসের শেষেই তো বড় পরীক্ষাটা আছে। মা তরির কপালে হাত রাখলেন। তারপর হঠাৎ আলতো করে তরির পেট ছুঁয়ে বললেন, তোর পরীক্ষার টেনশন নয় মা, আমার অভিজ্ঞতা বলছে হয়তো অন্য কোনো সুখবর আসছে। চল তো একবার ডাক্তারের কাছে যাই। তরি প্রথমে ভয় পেল। সুশোভনকে সে এখনো কিছু জানায়নি। চাকরির পরীক্ষার মুখে যদি এমন কিছু হয় তবে তার প্রস্তুতি বিঘ্নিত হবে। কিন্তু মার জোরের কাছে সে হার মানল। ডাক্তার দেখানোর পর মা আর তরি যখন বাড়ি ফিরল তখন মারও মুখে ছিল এক চাপা হাসি। তরি তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। বিকেলবেলা সুশোভন কলেজ থেকে ফিরল। বাপি, শ্বশুরমশাই তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। মা সুশোভনকে দেখিয়ে উচ্ছ্বসিত হয়ে ডাকলেন, সুশোভন, এদিকে আয়। তোর জন্য আমার কাছে একটা খুব বড় খবর আছে। সুশোভন অবাক হয়ে মার কাছে গেল। মা তরির দিকে তাকিয়ে মিষ্টি হেসে সুশোভনের হাতে ডাক্তারের রিপোর্টটা দিলেন। পড়তো, অধ্যাপক মশাই, জীবনের এই নতুন রসায়নটা এবার তোমার ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে। সুশোভন রিপোর্টটা হাতে নিয়ে যখন পড়ল তখন তার মুখ থেকে সব গাম্ভীর্য উধাও হয়ে গেল। রিপোর্ট অনুযায়ী তরিমা হতে চলেছে। তাদের জীবনে আসছে এক নতুন অতিথি। সুশোভন স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে তার কেমিস্ট্রির ক্লাসে হয়তো নতুন অনুঘটক নিয়ে হাজারবার কথা বলেছে, কিন্তু জীবনের এই সবচেয়ে বড় অনুঘটকের সামনে তার সব জ্ঞান যেন শূন্য মনে হলো। সে দ্রুত তরির কাছে গেল। তরি, এটা এটা সত্যি? সুশোভনের চোখে তখন আনন্দ আর ভালোবাসা মেশানো এক অদ্ভুত ভোর। তরি লাজুক মুখে মাথা নাড়ল। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। বাপি উঠে এসে সুশোভনকে জড়িয়ে ধরলেন। অভিনন্দন বাবা। অভিনন্দন বৌমা। আমাদের সংসারটা এবার পূর্ণ হতে চলেছে। মা আনন্দে তরির মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখেছিস তো তরি, মারও টিপস কখনো ভুল হয় না। এটাই ছিল তোমাদের জীবনের শ্রেষ্ঠ বিক্রিয়া। এবার থেকে তোর চাকরির চিন্তা নয়, কেবল নিজের আর বাচ্চার যত্ন নেওয়ার বেলা। সুশোভন তরির হাত ধরল। আমি জানি তরি, তোমার চাকরির পরীক্ষার ঠিক আগে এই খবরটা হয়তো তোমাকে কিছুটা চিন্তায় ফেলেছে। কিন্তু তুমি ভেবো না, আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। এখন আমাদের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো তোমার আর আমাদের সন্তানের ভালো থাকা। সুশোভনের এই কথাগুলো তরির মনে বিরাট স্বস্তি দিল। সে বুঝল সুশোভন তার স্বপ্নের পথে বাধা হবে না, বরং তার পাশে থাকবে। তাদের দুজনের ভালোবাসার বন্ধন এবার এক নতুন প্রাণের আগমনের মাধ্যমে আরো গভীর হল। এই দিন তাদের চারজনের পরিবারে নেমে এলো এক অনাবিল আনন্দের বন্যা। অপ্রত্যাশিতভাবে সন্তান আগমনের সুখবর আসার পর তরি প্রথমে কিছুটা দ্বিধায় পড়েছিল। একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় চাকরির পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। সে ভয় পাচ্ছিল হয়তো তার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। কিন্তু সুশোভন, স্বামী, মা, শাশুড়ি মাই এবং বাপি, শ্বশুরমশাই, এই তিনজনের সমর্থন তাকে এক নতুন সাহস জুগিয়েছিল। সুশোভন স্পষ্ট করে জানিয়েছিল, তোমার জীবনের কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না তরি। আমি তোমার পাশে আছি। সুশোভন তার কথা রেখেছিল। তরির পরীক্ষার প্রস্তুতির জন্য সে এক রুটিন তৈরি করল। নিজের গবেষণার কাজ এবং কলেজের সময় এমনভাবে ভাগ করে নিল যাতে দিনে অন্তত কয়েক ঘন্টা তরির জন্য দিতে পারে। সে নিজেই তরির পরীক্ষার বিভিন্ন মক টেস্টের প্রশ্ন তৈরি করত এবং তাকে সময়মতো বিশ্রাম নিতে উৎসাহিত করত। এমনকি বাপি মারও কাছ থেকে শিখে সে মাঝে মাঝে তরির জন্য পথ তৈরি করত। মা সারাক্ষণ তরির স্বাস্থ্যের যত্ন নিতেন। তিনি বলতেন, পরীক্ষা নিয়ে ভেবো না মা, তোমার শরীরের মধ্যে আরেকটা প্রাণের স্বপ্ন তৈরি হচ্ছে। এই স্বপ্নটা সবচেয়ে বড়। তবে তুমি যদি পড়তে চাও পড়ো। আমরা সবাই মিলে তোমার জন্য এমন একটা পরিবেশ তৈরি করব যাতে তোমার কোনো চাপ না হয়। তরির মনে হলো এই পরিবার কেবল তাকে সাহস দিচ্ছে না, বরং তার স্বপ্নকে নিজেদের স্বপ্ন বলে গ্রহণ করেছে। পরীক্ষার আগের দিন সুশোভন নিজে হাতে তরির জন্য তার প্রিয় ঝুরি আলু ভাজা, যা এখন তরিকেও হার মানায়,
আর মিষ্টি তৈরি করে এনেছিল। সে তরির মাথায় হাত রেখে বলেছিল, শান্ত মনে পরীক্ষা দাও, ফলাফলের চিন্তা করো না, তুমি এই মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছ, এটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য। পরীক্ষা হলো। গর্ভধারণের প্রথম দিকের শারীরিক ক্লান্তি সত্ত্বেও তরি তার সেরাটা দিয়েছিল। এরপর শুরু হলো ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষা। প্রায় মাসখানেক পর সেই প্রতীক্ষার অবসান ঘটল। তরির মাস্টার্সের একটি বন্ধু ফোন করে জানালো, তাদের চাকরির চূড়ান্ত ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। তরি তখন বারান্দায় বসে হালকা রোদ পোহাচ্ছিল। তার হাত পা কাঁপছিল। সুশোভন কলেজ থেকে সবে ফিরেছে। সে তরির অস্থিরতা দেখে তার কাছে এলো। কি হয়েছে তরি, এত ভয় পাচ্ছ কেন? সুশোভন জিজ্ঞাসা করল। সুশোভন, তালিকা বেরিয়েছে। আমি আমি দেখতে ভয় পাচ্ছি, তরি ফিসফিস করে বলল। সুশোভন তার হাত থেকে ফোনটা নিল। সে নিজে চোখ বন্ধ করে একবার গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর মনোযোগ দিয়ে তালিকাটা দেখতে শুরু করল। নীরবতা, যা 1 মিনিটেরও কম, কিন্তু তরির কাছে তা অনন্ত মনে হলো। হঠাৎ সুশোভনের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে দ্রুত তরিকে জড়িয়ে ধরল। তরি, তুমি সফল, তোমার নাম আছে, তুমি চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছ। সুশোভনের কণ্ঠস্বরে ছিল অনাবিল আনন্দ আর উত্তেজনা। তরি প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ফোনটা নিয়ে তালিকাটা খুঁটিয়ে দেখল। হ্যাঁ, তার নাম আছে। তার জীবনের প্রথম বড় চাকরির স্বপ্ন পূরণের পথে সে এক ধাপ এগিয়ে গেছে। বাপি মা সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলেন। সুশোভনের চিৎকার শুনে তারা বুঝতে পেরেছিলেন। মা তরির কাছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম, মা, আমাদের তরি কখনো ব্যর্থ হতে পারে না। বাপি এসে বললেন, একসাথে দুটো সুখবর। আমাদের পরিবারের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? তোমার জীবনের এই রসায়নটা একেবারে নির্ভুল, বৌমা। সুশোভন তরির হাত ধরল। তার চোখে জল। সে বলল, আমি তোমার এই জয়ের সাক্ষী হতে পেরে গর্বিত, তরি। তুমি প্রমাণ করলে, ইচ্ছা থাকলে জীবনের কোনো বাধাই স্বপ্ন পূরণে বাধা দিতে পারে না। তুমি আমার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অনুঘটক। তরি আনন্দে কেঁদে ফেলল। এই জয় কেবল তার একার নয়, বরং এই পরিবারের সম্মিলিত প্রচেষ্টা এবং ভালোবাসার জয়। সে বুঝল, তার এই সুখের সংসারে তার স্বপ্ন এবং তার নতুন মাতৃত্ব দুটোই সমানভাবে সম্মানিত এবং সমর্থিত। চূড়ান্ত ইন্টারভিউয়ের তালিকায় নাম দেখার পর তরির মনে নতুন করে উত্তেজনা এবং কিছুটা ভয়ও বাসা বাঁধল। সে তখন গর্ভাবস্থার প্রথম মাসগুলো পার করছিল। শারীরিক ক্লান্তি আর বমিভাবের সঙ্গে লড়াই করে মানসিক চাপ নেওয়াটা বেশ কঠিন। তবে তার সবচেয়ে বড় শক্তি ছিল সুশোভন এবং বাপিমার শ্বশুর শাশুড়ি মাই অবিচল সমর্থন। সুশোভন তার অধ্যাপকের সব জ্ঞান কাজে লাগিয়ে তরির ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করল। সে শুধু বাংলা সাহিত্যের প্রশ্ন নয়, বরং ইন্টারভিউয়ের সময় কিভাবে আত্মবিশ্বাসী থাকতে হয় এবং কিভাবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও মানসিক দৃঢ়তা প্রকাশ করতে হয়, সেই টিপসগুলোও দিতে লাগল। দেখো তরি, সুশোভন বলল, তোমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তোমার গর্ভাবস্থা কোনো দুর্বলতা নয়, বরং একটি নতুন জীবন শুরু করার শক্তি। তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারছো, এটাই প্রমাণ করবে তুমি কতটা দৃঢ়চেতা। মা তরির শারীরিক যত্নের ভার নিলেন। তিনি নিয়মিত পুষ্টিকর খাবার তৈরি করতেন এবং তরি যাতে সময়মতো বিশ্রাম নেয়, সেদিকে খেয়াল রাখতেন। বাপি তার সব অভিজ্ঞতা দিয়ে তরিকে শেখালেন কিভাবে সরকারি বোর্ডের সামনে নির্ভীকভাবে কথা বলতে হয়। ইন্টারভিউয়ের দিন এলো। সকাল থেকেই তরি ভীষণ নার্ভাস। তার মনে কেবলই ভয়, যদি এই সামান্য দুর্বলতা তার এতদিনের পরিশ্রমকে ব্যর্থ করে দেয়। সুশোভন তাকে তৈরি করল। শাশুড়ি মায়ের টিপস মনে রেখে সুশোভন নিজেই তরির জন্য এক স্নিগ্ধ কিন্তু আত্মবিশ্বাসী পোশাক বেছে দিল। বাইরে যাওয়ার আগে সুশোভন তরির হাত ধরল। মনে রাখবে তরি, তুমি একজন সাহিত্যিক। তুমি তোমার জ্ঞান দিয়ে, তোমার আবেগ দিয়ে তাদের মুগ্ধ করবে। তুমি সফল হবেই, সুশোভন দৃঢ় কণ্ঠে বলল। ইন্টারভিউ বোর্ডে ঢুকে তরি দেখল, সেখানে রয়েছেন 4 জন অভিজ্ঞ অধ্যাপক। তারা প্রথমে সাহিত্য সংক্রান্ত কিছু কঠিন প্রশ্ন করলেন, যার উত্তর তরি তার পড়াশোনা দিয়ে সন্তোষজনকভাবে দিল। এরপর তারা তরির ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলেন। আপনার বিয়ের পর মাত্র 1 বছর। আপনি এখন চাকরির পাশাপাশি পরিবারকে কতটা সময় দিতে পারবেন?
এক অধ্যাপক জিজ্ঞেস করলেন। তরি একটু না ঘাবড়ে হাসিমুখে উত্তর দিল, স্যার, আমি এই মুহূর্তে দুটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছি। একটি আমার পেশাগত জীবন, অন্যটি মাতৃত্বের। এই দুটো ক্ষেত্রেই আমার পরিবার আমার সবচেয়ে বড় অবলম্বন। আমার স্বামী একজন অধ্যাপক, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অত্যন্ত সহযোগী। তারা আমাকে শিখিয়েছেন, একটু স্যাক্রিফাইস করলে সব সম্পর্কই মধুর হয়ে উঠতে পারে। আমার এই যাত্রায় আমার পরিবারের সহযোগিতা আমার দুর্বলতা নয়, বরং আমার সবচেয়ে বড় শক্তি। তরির আত্মবিশ্বাস আর বুদ্ধিদীপ্ত উত্তরে বোর্ড সন্তুষ্ট হল। এদিকে বাড়িতে বাপিমা আর সুশোভন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সুশোভন বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার অস্থিরতা দেখে মনে হচ্ছিল যেন আজ তারই পরীক্ষা। ইন্টারভিউ শেষে তরি বাড়ি ফিরল। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক দীপ্তি। সুশোভন আর বাপিমা তাকে ঘিরে ধরলেন। ফলাফলের জন্য আরও কিছুদিন অপেক্ষা। এই সময়টা ছিল সুশোভন এবং তরির জন্য জীবনের এক নতুন অধ্যায়ের প্রস্তুতি নেওয়ার পালা। মা তার অভিজ্ঞতার ঝুলি থেকে তরিকে মাতৃত্বের নানান দিক নিয়ে গল্প শোনাচ্ছিলেন। সুশোভন বইপত্র ঘাটছিল, কিভাবে গর্ভবতী স্ত্রীর যত্ন নিতে হয়। একদিন রাতে সুশোভন আলতো করে তরির পেটে হাত রেখে বলল, আমাদের ছোট্ট অনুঘটক আসে। এবার আমাদের ল্যাবরেটরি থেকে একটা নতুন জীবন বের হবে। তরি সুশোভনকে জড়িয়ে ধরল। তারা দুজনেই প্রস্তুত হচ্ছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য, পেশাগত সাফল্য এবং মাতৃত্ব। তাদের সম্পর্কের রসায়ন কেবল দুজন মানুষের নয়, বরং পুরো পরিবারের ভরসা আর ভালোবাসার ওপর নির্ভর করছিল। চূড়ান্ত ইন্টারভিউয়ের পর কিছুদিন যেন তরির কাছে এক যুগের মতো মনে হলো। তার গর্ভাবস্থার ধীরগতির সঙ্গে তাল মিলিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করা ছিল কঠিন। সুশোভন, স্বামী এবং মা বাপি, শ্বশুর শাশুড়ি সর্বক্ষণ তাকে নানা গল্পে আর যত্নে ভুলিয়ে রাখার চেষ্টা করতেন। সুশোভন এখন রাতে তরির জন্য রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাত, যা ছিল তাদের সম্পর্কের এক নতুন রোমান্টিক দিক। একদিন সন্ধ্যায় সুশোভন কলেজ থেকে ফিরতে না ফিরতেই মা দরজা খুলে দিলেন। মারও চোখে মুখে এক চাপা উত্তেজনা। সুশোভন কিছু বুঝে ওঠার আগেই মা তার হাত চেপে ধরলেন। সুশোভন, তোমার জন্য একটা খবর আছে, আর সেটা অফিসিয়াল, মা বললেন। সুশোভন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি খবর মা? আমার গবেষণার কোনো ফান্ডের কিছু? আরে না, তোমার গবেষণা নয়, তোমার স্ত্রীর জীবনের সবচেয়ে বড় গবেষণা সফল হয়েছে। মা হাসতে হাসতে তরির দিকে ইঙ্গিত করলেন। তরি তখন ড্রয়িং রুমে বসেছিল। তার হাতে একটি চিঠি, যেটি দেখে তার হাত কাঁপছিল। সুশোভন দ্রুত তরির কাছে গেল। তরি কাঁদতে কাঁদতে চিঠিটি সুশোভনের হাতে তুলে দিল। সুশোভন চিঠিটি খুলে দেখল। সেখানে স্পষ্ট লেখা আছে, তরি তার স্বপ্নের সরকারি চাকরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। সুশোভন মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে এমনভাবে চিৎকার করে উঠল, যা এই অধ্যাপক সুলভ, শান্ত স্বভাবের মানুষের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। সে তরিকে কোলে তুলে নিয়ে ঘরের মধ্যে ঘুরতে শুরু করল। তরি, তুমি সফল, তুমি করে দেখিয়েছ। সুশোভনের চোখে ছিল গর্ব আর ভালোবাসা মেশানো দীপ্তি। মা আর বাপি, শ্বশুরমশাই হাততালি দিয়ে উঠলেন। বাপি আনন্দে তরির কপাল ছুঁয়ে আশীর্বাদ করলেন। আমরা জানতাম, বৌমা, তুমি তোমার চেষ্টা আর নিষ্ঠা দিয়ে সাফল্য আনবেই। অভিনন্দন। মা তরির হাতে নিজের হাতে বানানো মিষ্টি তুলে দিলেন। আজকের দিনটা আমাদের পরিবারে দুটো আনন্দের বার্তা নিয়ে এলো। একদিকে তুমি তোমার কর্মজীবনের স্বপ্ন পূরণ করলে, অন্যদিকে আমাদের নাতনি কিংবা নাতি আসছে। এর চেয়ে বড় উৎসব আর কি হতে পারে? সুশোভন তরিকে নিচে নামাল। তার চোখ তখনও ছলছল করছে। সে তরির হাত ধরে বলল, আমি ল্যাবরেটরিতে বছরের পর বছর ধরে কঠিন কাজ করি, কিন্তু তোমার এই জয় আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। তুমি প্রমাণ করেছ, তুমি কেবল একটি পরিবারের স্তম্ভ নও, তুমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও রাখো। তরি সুশোভনকে জড়িয়ে ধরল। তার চোখের জল ছিল আনন্দের। এই জয় কেবল তার চাকরির জয় নয়, এটি ছিল তার শ্বশুরবাড়ির ভালোবাসা, সুশোভনের বিশ্বাস এবং তার নিজের আত্মত্যাগের জয়। সে নিশ্চিত হল, এই পরিবারে তার কোনো স্বপ্নই চাপা পড়ে থাকবে না। রাতে খাবার টেবিলে উৎসবের আমেজ। বাপি তার পুরনো দিনের একটি বিশেষ বোতলের মিষ্টি ওয়াইন বের করলেন। বাপি বললেন, আমাদের পরিবারের নিয়ম,
প্রতিটি বড় সাফল্য উদযাপন করতে হয়। তরি, তোমার সাফল্য আমাদের পরিবারের গৌরব। সুশোভন তরির দিকে তাকিয়ে বলল, তুমি এখন আমার স্ত্রী, আমার বন্ধু এবং আমার অনুপ্রেরণা। তোমার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। এই দিন তরি বুঝতে পারল, তার জীবনের সবচেয়ে বড় জয় হলো তার স্বামী এবং শ্বশুরবাড়ির সমর্থন। তাদের সম্পর্কের রসায়ন এখন পরিপূর্ণতা পাচ্ছিল, ব্যক্তিগত ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বপ্নের প্রতি যত্নশীল হওয়ার মাধ্যমে। তরির চূড়ান্ত সাফল্যের পর তাদের পারিবারিক আনন্দ দ্বিগুণ হয়ে গেল। একদিকে নতুন চাকরি, অন্যদিকে সন্তানের আগমন। তরির গর্ভাবস্থার সময়টা এখন মাঝামাঝি, আর এই সময় সে সুশোভনের ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ দেখতে পেল। তাদের বিয়ের পর কেটে গেছে প্রায় 1.5 বছর। সময় এলো দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে এর। গতবার এই দিনটিতে সুশোভন একেবারেই নীরব ছিল, আর মা বাপির, শ্বশুর শাশুড়ি সহায়তায় তরিকে নিজেই গোলাপ দিয়ে শুরু করতে হয়েছিল ভালোবাসার প্রকাশ। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সুশোভন এই দিনটির জন্য মাসখানেক আগে থেকেই গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তার কেমিস্ট্রির অধ্যাপক সুলভ থিওরি অফ রিয়াকশন এবার পরিণত হয়েছে থিওরি অফ রোমান্সে। সে এখন আর লাজুক নয়, বরং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে এখন দারুণ আগ্রহী। সেদিন সকালে তরি ঘুম থেকে উঠে দেখল, সুশোভন ঘরে নেই। তার বালিশের পাশে রাখা একটি হলুদ খামটি খুলে তরি দেখল, ভেতরে একটি হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় তরি, আমি জানি আমি রোমাঞ্চ, আবেগ এসবের রসায়নটা দেরিতে শিখেছি, কিন্তু আজ আমার জীবনের সেই সেরা শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। আজ সারাদিন তোমার চাকরির বই নয়, কেবল এই চিঠির নির্দেশ মানতে হবে। প্রথম নির্দেশ, 10টার মধ্যে তৈরি হয়ে নাও। তোমার জন্য একজন অপেক্ষা করছে। তোমার নীরব বিজ্ঞানী, সুশোভন। তরি অবাক হল। সুশোভন এমন কিছু করতে পারে তা সে কল্পনাও করেনি। 10টার সময় দরজা খুলতেই তরি দেখল, দরজায় দাঁড়িয়ে আছে একটি ক্যাব। ক্যাবের চালক এসে বলল, ম্যাডাম, স্যার আমাকে আপনার জন্য পাঠিয়েছেন। ক্যাবটি তরিকে নিয়ে পৌঁছালো শহরের একটি শান্ত পার্কে। সেখানে একটি বেঞ্চের উপর রাখা ছিল একটি ছোট নোটবুক। নোটবুকটি খুলে তরি দেখল, ভেতরে লেখা, দ্বিতীয় নির্দেশ, যেখানে আমরা প্রথম একান্তে কথা বলেছিলাম সেখানে যাও। তরি মুহূর্তেই বুঝে গেল, সেটা ছিল শান্তিনিকেতনের সেই ঐতিহাসিক রবীন্দ্র ভবন সংলগ্ন ছাতিমতলা। কিন্তু সেখানে যাওয়া তো সম্ভব নয়। যখন সে দ্বিধাগ্রস্ত, তখন হঠাৎ সুশোভন তার সামনে হাজির হল। সে হাসি মুখে তরির হাত ধরল। শান্তিনিকেতন যাওয়া তো সম্ভব নয়, তরি। তাই আমি আমাদের বাড়ির ছাদে তোমার জন্য সেই পরিবেশ তৈরি করেছি। সুশোভন তরিকে ছাদে নিয়ে গেল। তরি দেখল, ছাদে লাল মাটির রং করা হয়েছে, একটি ছাতিম গাছের ডাল এনে সাজানো হয়েছে, আর মেঝেতে রাখা কয়েকটি বই, যা দিয়ে তৈরি করা হয়েছে তাদের প্রথম আলাপচারিতার আবহ। দিনের বেলা সুশোভন তার এই শান্তিনিকেতন রিক্রিয়েশন দেখালো। দুপুরের খাবারের জন্য সুশোভন নিজে হাতে তরির পছন্দের সব পদ, ইলিশ ভাপা থেকে শুরু করে আলুর দম, সব রান্না করল। মা বাপি তখন আনন্দের সঙ্গে নিচে বসে তাদের রান্নাঘরের এই রোমান্টিক বিক্রিয়া দেখছিলেন। সন্ধ্যায় শুরু হলো আসল চমক। সুশোভন তরিকে শাড়ি পরতে সাহায্য করল এবং তাকে নিয়ে এলে ছাদে। ছাদের এক কোণে মৃদু আলো আর মোমবাতি জ্বালানো। সুশোভন তার জীবনে প্রথমবার তরির জন্য একটি ভালোবাসার গান গাইল। গান শেষে সুশোভন পকেট থেকে একটি ছোট বাক্স বের করল। ভেতরে ছিল একটি সুন্দর নেকলেস। প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আমাকে গোলাপ শিখিয়েছিলে। আমি ভেবেছিলাম, পরের বার আমি নিজে থেকে তোমাকে দেব। এই নেকলেসটা সেই অঙ্গীকার, তরি, সুশোভন বলল। সবচেয়ে বড় চমকটি ছিল এরপর। সুশোভন তরির পেটে আলতো করে হাত রেখে বলল, আমাদের ছোট্ট অনুঘটকের জন্য তোমার জীবনে যেন কোনো অসুবিধা না আসে, আমি সেই চেষ্টা করব। তোমার চাকরি, তোমার মাতৃত্ব, সবকিছুই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। তরি সুশোভনকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। এই হলো সেই নীরব বিজ্ঞানী সুশোভন, যে 1 বছর আগে আবেগকে ভয় পেত। আজ সে নিজের সব দ্বিধা ঝেড়ে ফেলে নিজেকে সম্পূর্ণভাবে তরির কাছে উৎসর্গ করেছে। তাদের সম্পর্কের রসায়ন আজ পূর্ণতা পেল, ভালোবাসা আর শ্রদ্ধার মাধ্যমে। দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে এর পর থেকে সুশোভন এবং তরির জীবনে নতুন অতিথির আগমনের প্রস্তুতিই ছিল প্রধান উৎসব।
তরির গর্ভাবস্থা এখন শেষ পর্যায়ে। তার চাকরির জয় তার হাতে, কিন্তু সে মাতৃত্বের জন্য আপাতত কিছুদিনের ছুটি নিয়েছে। সুশোভন তার গবেষণার কাজও কমিয়ে এনেছে। বাড়িতে তখন কেবল অপেক্ষা, যত্ন আর আনন্দ। বাপি, শ্বশুরমশাই, প্রতিদিন সকালে তরির জন্য নিজের হাতে তাজা ফলের রস বানাতেন। মা, শাশুড়ি মাই, তার অভিজ্ঞতা আর মমতা দিয়ে তরির যত্ন নিতেন। তিনি নিয়মিত তরির পেটে হাত বুলিয়ে গল্প করতেন, তোমাকে কিন্তু একদম বাবার মতো কেমিস্ট্রিতে পণ্ডিত হতে হবে, না হয় মায়ের মতো সাহিত্যিক হবে। এই পরিবারে প্রতিটি মুহূর্তে ছিল ভালোবাসা আর সহজ সক্ষতার চিহ্ন। সুশোভন এই সময়টায় যেন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সে আর সেই গম্ভীর অধ্যাপক নয়। সে এখন যত্নশীল স্বামী, যে প্রতিটা মুহূর্তে তরির আরামের দিকে খেয়াল রাখে। রাতে সে তরির পা টিপে দিত, আর কথা বলতো তাদের অনাগত সন্তানের সাথে। সে বলতো, আমি জানি না এই দুই এর মতো তুমি কোন রসায়ন নিয়ে আসবে, তবে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বিক্রিয়া হতে চলেছ। একদিন গভীর রাতে, তখন প্রায় 2টো বাজে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ তরি তীব্র ব্যথা নিয়ে সুশোভনকে ডেকে তুলল। সুশোভন, আমার আমার মনে হচ্ছে সময় হয়ে গেছে। তরির কণ্ঠস্বর ছিল যন্ত্রণায় কাতর। সুশোভন মুহূর্তেই জেগে উঠল, কিন্তু তার মুখে কোনো ভয় বা অস্থিরতা ছিল না। সে দ্রুত তার স্বাভাবিক ঠান্ডা মাথায় কাজ শুরু করল। মারা টিপস মনে রেখে সুশোভন আগে থেকেই হাসপাতালে যাওয়ার সব কাগজ রেখেছিল। সুশোভন দ্রুত বাপি মাকে ঘুম থেকে তুলল। মা কোনো দেরি না করে এসে তরিকে শক্ত করে ধরলেন। ভয় পাস না, মা। এটা আনন্দের ব্যথা। সব ঠিক হয়ে যাবে। বাপি ততক্ষণে গাড়ি বের করার প্রস্তুতি নিচ্ছেন। হাসপাতালে পৌঁছানোর পর সুশোভন, মা এবং বাপি, এই তিনজনই তরির পাশে ছিল। সুশোভন তরির হাত শক্ত করে ধরেছিল। তরির যন্ত্রণার সময় সে কোনো লজিক বা থিওরি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেনি, শুধু তার চোখে চোখ রেখে ভরসা জুগিয়ে গেছে। আমি তোমার পাশে আছি, তরি। আমাদের রসায়নটা এত সহজে ভেঙে যাবে না, সুশোভন ফিসফিস করে বলল। মা আর বাপি বাইরে অপেক্ষা করছিলেন। তাদের চোখ ছিল অস্থির, কিন্তু মুখে ছিল অবিচল প্রার্থনা। তারা একে অপরের কাছে বসে তাদের পুরনো দিনের কথা স্মরণ করছিলেন, কিভাবে তাদের জীবনে সুশোভনের আগমন হয়েছিল। সেই মুহূর্তে তারা আবার অনুভব করলেন, জীবন কতটা চক্রাকার এবং সুন্দর। কয়েক ঘন্টা পর, ভোরের প্রথম আলো ফোটার ঠিক আগে, অপারেশন থিয়েটার থেকে নার্স বেরিয়ে এসে সুসংবাদ দিলেন, তরি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সুশোভন মুহূর্তেই আবেগে ভেঙে পড়ল। তার জীবনে যত সাফল্য এসেছে, তার কোনোটির সঙ্গেই এই আনন্দের তুলনা চলে না। সে প্রথম বাবা হল। বাপি আর মা আনন্দে একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে জল, আনন্দ এবং স্বস্তির। বাপি সুশোভনের কাঁধে হাত রেখে বললেন, অভিনন্দন, বাবা। তুমি কেবল অধ্যাপক নও, আজ থেকে তুমি একজন বাবা। এই দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুশোভন যখন প্রথমবার তরি আর সদ্যজাত মেয়েকে দেখল, তখন তার চোখ ছলছল করছিল। তরি ক্লান্ত হলেও তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। সুশোভন আলতো করে তার স্ত্রীর কপালে চুমু খেল। তুমি করে দেখিয়েছ, তরি। আমার জীবনের শ্রেষ্ঠ বিক্রিয়া তুমি ঘটিয়েছ। এই দিন তাদের পরিবারে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তাদের 4 জনের সংসার এখন 5 জনের। সন্তানের আগমনে তাদের সম্পর্কের রসায়ন কেবল ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং তা পূর্ণতা পেল পিতৃত্ব মাতৃত্বের এক নতুন অঙ্গীকারে। হাসপাতাল থেকে নতুন অতিথির আগমন করতেই মিত্র পরিবারে যেন আনন্দের এক স্থায়ী উৎসব শুরু হলো। তরি, মা এবং তার সদ্যজাত কন্যা এখন বাড়িতে। সুশোভন, বাবা, তার অধ্যাপকের গাম্ভীর্য সম্পূর্ণভাবে ভুলে এখন এক স্নেহশীল বাবা। তার দিন শুরু হয় মেয়ের ছোট ছোট কান্না শুনে, আর শেষ হয় মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা দিয়ে। মা, শাশুড়ি মাই, আর বাপি, শ্বশুরমশাই, তাদের নাতনিকে পেয়ে যেন নিজেদের যৌবন ফিরে পেলেন। মা তার সব অভিজ্ঞতা দিয়ে তরির যত্ন নিতেন, আর বাপি মেয়েকে কোলে নেওয়ার জন্য সারাক্ষণ অপেক্ষা করতেন। এই পরিবারটি ছিল এখন ভালোবাসার এক নিখুঁত চিত্র। সুশোভনের ল্যাবরেটরি এবং গবেষণার কাজ এখন কিছুটা শিখে উঠেছে। সে এখন রাত জেগে মেয়ের নাম নিয়ে গবেষণা করে। একদিন রাতে সে তরিকে বলল, তরি, আমাদের মেয়ে তোমার মতো সাহিত্যের ছাত্রী, নাকি আমার মতো বিজ্ঞানীর মতো হবে, তা তো জানি না।
তবে ওর নামটা এমন হওয়া উচিত যাতে দুটোকেই বোঝায়। তরি হাসল। কি নাম ভাবছেন অধ্যাপক মশাই? সুশোভন তার সদ্যজাত মেয়ের দিকে তাকালো। তার চোখে তখন ভালোবাসার জ্যোতি। আমরা ওই অনুরাধা নামে ডাকব। অনু, আনু মানে পরমাণু, যা আমার কেমিস্ট্রির ভিত্তি। আর রাধা বা অনুরাগ মানে গভীর ভালোবাসা, যা তোমার সাহিত্যের ভিত্তি। আমার সম্পর্কের সব রসায়ন যেন এই নামে মিশে থাকে। তরি আনন্দে সুশোভনের হাতে হাত রাখল। নামটি ছিল তাদের দুজনের জগতের এক অপূর্ব মিশ্রণ, তাদের ভালোবাসার গল্পের এক নিখুঁত প্রতিফলন। কয়েক মাস পর অনুরাধার নাম রাখার একটি ঘরোয়া উৎসবের আয়োজন করা হলো। আত্মীয় স্বজন এবং অর্ণব, সুশোভনের বন্ধু সহ ঘনিষ্ঠজনেরা সবাই উপস্থিত ছিল। উৎসবের এক ফাঁকে অর্ণব তরিকে বলল, আমি জানতাম সুশোভনের জীবনে একটা বড় বিক্রিয়া দরকার। তুমি সেই কাজটি করেছ তরি। তোমার হাতের রান্না, তোমার হাসি আর তোমার ভালোবাসা, এই সব মিলিয়ে ওকে একজন মানুষে পরিণত করেছে। এখন ও আর কেবল থিওরি অফ রিয়াকশন নয়, ও এখন ভালোবাসার এক পূর্ণাঙ্গ গবেষণাপত্র। বাপি সবার সামনে উঠে দাঁড়ালেন। তিনি সুশোভন আর তরির দিকে তাকালেন। আমি আর খুব গর্বিত। আজ আমাদের পরিবারের কেবল 5 জন সদস্য নয়, আমাদের সম্পর্কটাও পূর্ণতা পেল। আমি আর মা তরিকে কিছু টিপস দিয়েছিলাম, কিন্তু তরি আমাদের শিখিয়েছে ভালোবাসা কোনো টিপস বা থিওরি মেনে চলে না, চলে কেবল মন আর আন্তরিকতা দিয়ে। সুশোভন উঠে দাঁড়ালো। সে তরির হাত ধরে সবাইকে ধন্যবাদ জানালো। আমার জীবন ছিল সংখ্যা, সূত্র আর লজিকের উপর নির্ভরশীল। তরি আমার জীবনে এসে এই সব কঠিন সমীকরণের মধ্যে আবেগ আর সৌন্দর্যের এক নতুন উপাদান যোগ করেছে। আমাদের সম্পর্কের রসায়নটা এখন সম্পূর্ণ। তরি মুচকি হাসল। সে জানত তাদের যাত্রাটা সহজ ছিল না। তাদের সম্পর্ক শুরু হয়েছিল এক নীরব দূরত্ব দিয়ে, যা পেরিয়ে এসেছে রান্নাঘরের ব্যর্থতা, চাকরির হতাশা এবং কঠিন পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু ভালোবাসার আন্তরিক প্রচেষ্টা, শ্বশুর শাশুড়ির সমর্থন এবং সুশোভনের ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করার ইচ্ছা, সবকিছু মিলিয়ে এই সম্পর্ক আর এক দৃঢ় বন্ধনে পরিণত হয়েছে। অনুরাধা তাদের সম্পর্কে সেই বাঁধনের এক জীবন্ত প্রতীক। অনুরাধার নরম হাসি আর সুশোভনের অধ্যাপক সুলভ যত্নের মধ্যে তরি খুঁজে পেল তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা, একটি সুখী পরিবার এবং একজন জীবনসঙ্গী, যে কেবল তার স্বামী নয়, বরং তার আত্মার বন্ধু। সমাপ্ত।